আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার কলেজের ভাই বোন, আজকে আমরা অনেক খুশি। কেন জানেন? এই দেখেন কেন খুশি। আজকে আমাদের 3000033 অর্থাৎ 3 লাখ প্লাস ফলোয়ার। আলহামদুলিল্লাহ, আমরা 3 লাখ প্লাস পরিবারের একটা, মানে 3 লাখ প্লাস সদস্যের পরিবারের একটা পরিণত হতে পেরে আমরা অনেক বেশি খুশি। বেসিক্যালি আমরা জব মেডিসিন সবাইকে পরিবারের সদস্য হিসাবেই গণ্য করি। আমরা এরকম না যে আসলে আমাদের পরিবারে যারা আছে কাউকে ইগনোর করা বা কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া। আমাদের কাছে সবাই সমান। আমরা বিশ্বাস রাখি যে আমাদের পেজে যারা ফলোয়ার হিসেবে আছেন একদিন না একদিন সবাই সফল হবেন ইনশাআল্লাহ। এবং এই সফলতার জন্য আমাদের জব মেডিসিনকে যত ধরনের কষ্ট করা লাগে আমরা ইনশাআল্লাহ করব। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর যে আপনাদের কি বলবো, ভালোবাসার কারণেই আজকে জব মেডিসিন এত দূর পৌঁছাতে পেরেছে বা 3 লাখ সদস্যের একটা পরিবারে পরিণত হতে পেরেছে। কলেজের ভাই বোন, আসলে আপনাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে কিন্তু জব মেডিসিন কখনো এত বড় একটা পরিবারে পরিণত হতে পারতো না। আমরা এই যে 3 লক্ষ মানুষ যদি একটা বিশাল সমাবেশ হয়, স্যার বলেন তো 3 লাখ পরিবার মানে 3 লাখ সদস্য যদি এক জায়গায় হয় তাহলে কত বড় একটা সমাবেশ হবে? এই রেসকোর্স ময়দান লাগবে। ঠিক আছে না, রেসকোর্স ময়দান লাগবে ঢাকার ভিতরে, বুঝতেই পারতেছেন। ঠিক আছে, আর আমাদের জব মেডিসিনের আমরা যদি এরকম প্রোগ্রাম আয়োজন করি, পলিটিক্যাল প্রোগ্রাম আয়োজন করলে তো টাকা লাগবে, আর মিষ্টি লাগবে এবং বিরিয়ানির প্যাকেট লাগবে। আমাদের তো লাগবে না, স্টুডেন্ট এমনি আসবে। আমরা কি এটা বলতে পারি না যে যারা যারা জয়েন করেছে তারা, যারা আমাদের ফলোয়ার হিসেবে আছেন তারা একটু আলহামদুলিল্লাহ বলবো আমরা। কারণ কোনো না কোনো ভাবে আমরা কিন্তু জব মেডিসিন থেকে উপকৃত হয়েছি কলিজার ভাই বোন। আমরা 5 জন 7 জন 10 জন বা এই যে শেয়ার করার মাধ্যমে 10 জন 15 জন 20 জন বন্ধু আপনার জব মেডিসিনে আছেন, বা হচ্ছে আজকে ইনভাইট করে আপনি যদি আরো 100 বন্ধুকে ইনভাইটেশন জানান যে দেখো জব মেডিসিনের ক্লাসগুলো কেমন হয়, জব মেডিসিনের ক্লাসগুলোকে অবজার্ভ করো। নাসির স্যার ক্লাস নেয়, অনেক নাদুস নুদুস কিউট একজন স্যার ক্লাস নেয়। ক্লাসের মধ্যে অন্যরকম একটা স্পৃহা পাওয়া যায়, হ্যাঁ মানে অন্যরকম একটা স্পৃহা পাওয়া যায়, মানে আনন্দ পাওয়া যায়। যে ক্লাস করার মধ্যে যে একটা মহত্ব, আনন্দ, মজা, এটা একমাত্র জব মেডিসিনেই পাওয়া যায়। অনেকেই আমাদেরকে নিয়ে ট্রোল করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি, দেখেন বিজ্ঞানের গবেষণায় স্যার কি জানা যায় জানেন? একাধারে যদি কেউ 30 মিনিট প্লাস পড়াশোনা করে, এক ধারসে মনে করেন আমি এখানে পড়াচ্ছি অটিস্টিকের মতো, এই বুঝতে পেরেছেন, এই বুঝতে পেরেছেন, এইভাবে এক ধারসে 1 ঘন্টা পড়াবো স্যার, কিচ্ছু বুঝবেন না। 30 মিনিট পর আপনার মাথার বুদ্ধি সব চলে যাবে, চুলের বুদ্ধি যাবে। কিন্তু আমরা জব মেডিসিন সবসময় চেষ্টা করি আপনাদেরকে পুরোটা দেওয়ার জন্য। কেন কলেজের ভাই বোন, আমরা কেন এত ইমপ্রেশন দেই জানেন? আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি, আমরা বিজ্ঞানের মেথডকে বিশ্বাস করি। কারণ 30 মিনিটস আমার ব্রেইন সফটলি জিনিস নিতে পারে, কিন্তু 30 মিনিট যখন ক্রস করে তখন যাতে আরো সফটলি নিতে পারে, এই ক্রাইটেরিয়া মেনটেন করে জব মেডিসিন। আরে যেই তুমি ইয়া করো না কেন, ট্রোল করো না কেন, আই ডোন্ট কেয়ার ইউ, জব মেডিসিনের মতোই চলবে ইনশাআল্লাহ। এবং জব মেডিসিন তার মেথড ফলো করার কারণে, আলহামদুলিল্লাহ, যে জব মেডিসিন তার ক্রাইটেরিয়া ফলো করার কারণে জব মেডিসিনে এত বেশি সংখ্যক স্টুডেন্ট একসাথে আমরা ক্লাস করতে পারি। সো আলহামদুলিল্লাহ পড়বো আমরা, শুকরিয়া আদায় করবো আমরা যে মজায় মজায় কিভাবে শিখতে হয়। এটা শিখতে গেলে জব মেডিসিনে যেতে হবে। আর অটিস্টিকের মতো যদি শিখতে হয় তাহলে অন্য প্রতিষ্ঠানে যেতে হবে। অন্য প্রতিষ্ঠানে যান আপনি, আমরা ভাই একটু মজা করবোই। নাসির স্যার ক্লাস করলে একটু মজা করবেই। মামিনুল স্যারের ক্লাস আপনি যদি যখন করবেন তখন একটু মজা করে আপনাকে ক্লাস করতে হবে। সো এটাই জব মেডিসিন কলেজের ভাই বোন। সো নাসির স্যার কিছু বলেন, আমি নিজেও শেয়ার করবো কলেজের ভাই বোন যারা ইতিমধ্যে আমরা জয়েন করেছি। আই হাম্বল রিকোয়েস্ট, সবাইকে রিকোয়েস্ট করতেছি, দেখেন জব মেডিসিন যদি এই 300কে ফলোয়ার উপলক্ষে আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি, যদি আপনাকে উপকৃত করে থাকে, সবাই মিনিমাম 1টা 2টা 4টা 5টা যে যতগুলো গ্রুপে থাকে বা যার যতগুলো বন্ধু আছে মেনশন অথবা শেয়ার অবশ্যই করব। কৃতজ্ঞতা স্বীকার করবো কলিজার ভাই বোন। কারণ কৃতজ্ঞ ব্যক্তিকে সৃষ্টিকর্তা অনেক বেশি পছন্দ করেন। কারণ আপনি যার কাছ থেকে উপকৃত হয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা, এটা একজন ভালো মানুষের কাজ। সো একজন ভালো মানুষ হিসাবে, ভালো একজন মানব হিসাবে আমরা অবশ্যই ক্লাসটাকে শেয়ার করব। আমি নিজেও শেয়ার করতেছি কলেজের ভাই বোন, আপনারা অবশ্যই সবাই শেয়ার করবেন। সো নাসির স্যার কিছু বলেন, অথবা যারা যারা ইতিমধ্যে জয়েন করেছেন তাদের একটু কমেন্ট গুলো পড়েন। এবং আমাদের ফলোয়ার কত স্যার আজকে? 300কে। আলহামদুলিল্লাহ 300কে ফলোয়ার আমাদের, মাশাআল্লাহ। আচ্ছা, আজকে ক্লাসটা কিন্তু রাখা হয়েছে কাদের জন্য? যারা বিসিএস পরীক্ষা দিবেন, যারা 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন
বা 48তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা এই যে সিভিল সার্জন কার্যালয়ের যে পরীক্ষাগুলো হচ্ছে বিভিন্ন জেলা পর্যায়ে, এখানে কিন্তু লিখিত পরীক্ষা হয়। শুধু কুমিল্লা সিভিল সার্জনের কার্যালয় এটা প্রিলি হয়েছে, কিন্তু অন্যান্য যে জেলাগুলো আছে সেগুলোর পরীক্ষাগুলো কিন্তু লিখিত পরীক্ষা হয়েছে। এবং লিখিত পরীক্ষার জন্য সিভিল সার্জন যারা আবেদন করেছেন, যাদের পরীক্ষার সামনে আছে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, ইংরেজি কোন টপিক, জিকে কোন টপিক, এবং আমাদের বাংলা কোন টপিক এবং ম্যাথের কোন টপিক পড়তে হবে, এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আজকে বলে দিব। এবং আজকে কিন্তু দেখেন সামনে কিন্তু পরীক্ষা আছে আপনাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে যারা অ্যাপ্লাই করেছেন। এই বেসামরিক বিমান চলাচল বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করবো আমরা আজকে ক্লাসে, এবং ভূমি মন্ত্রণালয় যারা আবেদন করেছেন তাদের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করবো, এবং যারা খাদ্য অধিদপ্তরে যারা এবং খাদ্য মন্ত্রণালয় যারা অ্যাপ্লাই করেছেন তাদের প্রশ্নগুলো নিয়ে আমরা এক কথায় স্যার এমন কিছু কোশ্চেন দেওয়া আছে যেটা আমি বিসিএসও কমন পেতে পারি, খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে যত জব পরীক্ষা আছে সবই কাজে লাগবে, কিন্তু সবই এক কথায় সবগুলো জব পরীক্ষায় আমি আশা করা যায় যে আজকের ক্লাসটা করলে আপনি 3 থেকে 4টা মার্ক যে কোনো জব পরীক্ষা দিতে গিয়ে দেখবেন যে হর হামেশাই সেম নমুনার প্রশ্ন কমন পাইছেন। দেখেন অনেকে স্যার আমাদেরকে নিয়ে ট্রোল করে যে এক ক্লাসে 3 মার্ক কমন দেয়, 4 মার্ক কমন দেয়। আরে ভাই, এক ক্লাসে 3 মার্ক মানে 4 মার্ক কমন মানে বোঝেন আপনি? এই বছরে আপনি যতগুলো পরীক্ষা দিবেন আজকের এই ক্লাস করার ফলে দেখবেন যে সবগুলো জব পরীক্ষা মিলে আপনি 5 না 10 মার্কের মতো কমন পাবেন। কারণ আমরা তো জানি যে কোন এমসিকিউ গুলোর প্যাটার্ন থেকে বারবার কোশ্চেন রিপিট করে, এবং আমরা বিগত বছরের কোশ্চেনগুলো যেগুলোকে অ্যানালাইসিস করি এগুলো সবগুলোই বিগত বছরে যেগুলো বারবার রিপিট হয় এরকম কোশ্চেনগুলোই দেওয়া, তাই না স্যার? জি জি, তাইলে এটা তো বুঝতে হবে ভাইয়া। শোনেন, যারা মেন্টাল সিক, যারা মনে করেন অন্যের বিপক্ষে সবসময় গিবত করতে পছন্দ করে, তারাই আপনাকে এরকম ডিমোটিভেটেড করবে। আমি আপনাকে হাম্বল রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট ফ্রি ক্লাসগুলো করেন। আমাদের এমনও রেকর্ড আছে শত শত স্টুডেন্ট শুধু ফ্রি ক্লাস করে সফল হয়েছে, হয় নাই স্যার? প্রতিনিয়ত কমেন্ট করেন যে স্যার আপনাদের ফ্রি ক্লাসগুলো করে আমরা আজকে অনেক বেশি উপকৃত হয়েছি বা আমার একটা জব হয়ে গেছে। সো এই জায়গা থেকে বলবো যারা ফ্রি ক্লাসগুলো করতেছেন কলেজের ভাই বোন, আমরা যে বিগত বছরের কোশ্চেনগুলো রাখি এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সবাইকে হাম্বল রিকোয়েস্ট করবো যে সবাই আমরা ক্লাসটাকে শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই, আমি নিজেও কিন্তু শেয়ার করে দিয়েছি। কে কোন জায়গা থেকে আজকে লাইভ ক্লাসটা দেখতেছেন আপনাদের জায়গাগুলোর নাম বলেন, এবং কে কয়টা শেয়ার করলেন একটু বলেন। আপনাদের নামগুলো আমি স্ক্রিনে দেখতেছি, আমি নামগুলো বলবো, ঠিক আছে? আমাদের মাইমুনা মাইশা, তিনি 11 থেকে 10 থেকে 20তম গ্রেডের ভর্তির জন্য করেছেন। সমস্যা আপনি আমাদের হটলাইন নাম্বার এবং স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, এই যারা হচ্ছে 35-এর জন্য আন্দোলন করতেছেন তাদের জন্য আমরা জব মেডিসিন সবসময় সাথে আছি। সবাইকে শুভকামনা। কারণ আজকে একজন কি বলবো বোনের আর্তনাদ দেখে আসলে স্যার আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আসলে মূল কথা কি জানেন, 35 বছর করাটা বড় ব্যাপার না। পাকিস্তানে 30 বছর লিমিটেড, আমাদের দেশে 30 বছর লিমিটেড করতে হবে কেন ভাই? আমি যদি মেধাবী হই তো আমি হচ্ছে আমার অনার্স কমপ্লিট করার সাথে সাথে আমি জব পাবো। আমি যদি অনেক পরিশ্রমী হই, সৃষ্টিকর্তা আমার পরিশ্রম দেখতেছে, আমি সফল হব। কিন্তু কোনো একটা নারী বা একটা মেয়ের ক্ষেত্রে যদি আমি বলি, অনেক মেয়েরা নিজে বিবাহ বন্ধনে যুক্ত না হয়ে একটা চাকরির আশায় ত্যাগ স্বীকার করতে 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 কোনো না কোনো কারণে 35 বছর 30 বছর কোর্স করে ফেলেছে। যখনই 30 বছর কোর্স করে ফেলতেছে তখনই সে তার আবেদন করার আর কোনো মানে কি বলবো ক্যাপাসিটি পাচ্ছে না। এটা খুবই খারাপ ভাইয়া। প্লিজ হাম্বল রিকোয়েস্ট, আমরা সবাই মিলে একটু চেষ্টা করবো যাতে করে 35টা সাকসেস হয়। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বলবো, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা বলবো যে এটা একটু ভেবে দেখা যায় কিনা একটু দেখবেন। শুধু ভেবে দেখা না, একটু ডিপলি চিন্তা করবেন। আমরা সবসময় 35-এর পক্ষে, আমরা সবসময় 35-এর পক্ষে। সবসময় আমরা কিন্তু পোস্ট করে দেখেন, বাজারে অন্য যে পেজগুলো দেখেন তার চেয়ে কিন্তু আমরা কিন্তু অ্যাক্টিভ, আপনাদের পক্ষে আমরা আছি। অর্থাৎ বেকারদের যে কোনো দাবির সাথে আমরা সবসময় যুক্ত আছি ইনশাআল্লাহ। আমাদের জব মেডিসিন কুষ্টিয়া শাখা থেকে আছেন, আমাদের জব মেডিসিন কুষ্টিয়া আমাদের একটা অফলাইন নতুন শাখা, দুইটা সরি। আর একটা হলো আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাখা আর কুষ্টিয়া সরকারি কলেজ শাখা, ঠিক আছে? সেখানে আপনারা অফলাইন অনলাইন ক্লাস করতে পারবেন একদম সব সময়। আচ্ছা, আমাদের রাসেল মোল্লা আছেন আমাদের বাগেরহাট থেকে। আসিফ মাহমুদ তিনি একজনকে মেনশন করছে। হ্যাঁ, এভাবে আপনারা মেনশন করেন, আপনার বন্ধুদের যদি মেনশন করেন তাহলে আপনার বন্ধুরাও নোটিফিকেশন পেয়েছে এবং তারাও কিন্তু আজকের এই লাইভ ক্লাসটা দেখতে পাবে। তাই তো দেখি 35 সালে ভালো হয়, গুড। আচ্ছা, এইসএম নিসারউদ্দিন, গুড লাইক, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আশিক ভাইয়া ডান লিখেছেন, গুড। লক্ষ্মীপুর থেকে আমাদের প্রিয়ত পাল, গুড। শান্তা জামা, জেসমিন, জেসি। স্যার আমরা চাইলে কিন্তু আর স্যার আজকে ওই 300 কে উপলক্ষে সবগুলো কোর্সে একটু অফার দিয়ে দেন প্লিজ স্যার, মোর রিকোয়েস্ট। আচ্ছা, স্যার কিন্তু একটা কথা বলেছে, এখন দেখেন শেষ পর্যন্ত থাকবেন। স্যার বলছে যেহেতু 300 কে আমাদের যার যে আবদার পূরণ করেন প্লিজ স্যার, মোর রিকোয়েস্ট। 300 কে উপলক্ষে আমাদের একটা অফার থাকবে আজকে, সবাই রেডি থাকেন। হ্যাঁ, ওকে স্যার, আমরা দেরি করব না, ক্লাসটা শুরু করে দিতে পারি আমরা। ওকে, ক্লাসটা শুরু করে তাইলে। আচ্ছা, দেখেন কি কি আসতেছে আমাদের, দেখেন একটু আজকে
আচ্ছা দেখেন, পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের, বা খাদ্য অধিদপ্তরের স্প্রেমান পরীক্ষায় 2022 সালের একটা প্রশ্ন আসছে। দেখেন, পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের বাক্য। আগে আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি, এরপরে আমি কি করব, কে ক্লাস শেষ, হ্যাঁ উত্তরটা আশা করব, এরপর আমি উত্তরটা বিস্তারিত বলে দেবো। এটা কি বিবৃতিমূলক বাক্য, নাকি আদেশ সূচক বাক্য, নাকি বিস্ময় সূচক বাক্য, নাকি ইচ্ছা সূচক বাক্য? তা বলেন, একটু বলেন যে পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের বাক্য। তার মানে এটা দ্বারা আপনি বুঝতে পারলেন যে বাক্য প্রকরণ থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়, ঠিক আছে, তাই খাদ্য অধিদপ্তরের জন্য আপনি বাক্য প্রকরণটা আপনাকে পড়তেই হবে। এখান থেকে বাক্য, একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক, এগুলো আসতে পারে। একটা হলো আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, আর একটি কি যোগ্যতা, এই 3টে কিন্তু আসে। এখান থেকে আকাঙ্ক্ষা বানানটা কিন্তু অনেক চারটি পরীক্ষা আসে, খেয়াল করেন। অনেকে আকাঙ্ক্ষা বানানটা ভুল করে, দেখেন সরেয়া কয়কার ও আর হলো ক্ষিয়, এলো আকাঙ্ক্ষা বানান, মনে থাকে জানে ও প্লাস ক্ষিয়, এলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা আর একটা কি, আর একটা হলো আসক্তি। এই আসক্তি এর ভিতরে কিন্তু ত প্লাস ত, এটা আপনারা ভুলে কি করেন, আসক্তি লিখে ফেলেন। এই যে এটা কিন্তু আসক্তি, অর্থাৎ আপনি যদি কোনো প্রেমে আসক্ত হন অথবা যদি কোনো ইয়াবায় আসক্ত হন, সেক্ষেত্রে ওই আসক্ত হলো এটা, ঠিক আছে। তার বাক্যের ক্ষেত্রে কিন্তু ওটা হবে না। তা বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে তীব্র ইচ্ছা, তাকে আমরা কি বলি, আকাঙ্ক্ষা। আর কি আসক্তি কি, বাক্যের অর্থগত এবং ভাবগত মিলবন্ধন নাম কি, যোগ্য। ও আরেকটা আছে যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, 3 নম্বর হলো যোগ্যতা, ঠিক আছে। বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছা, সেটাকে বলে আকাঙ্ক্ষা। আর আসক্তি কি, অর্থাৎ বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নাম হলো আসক্তি। অর্থাৎ শব্দগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে, সাবজেক্ট অবজেক্ট ভাব ঠিক মতো সাজিয়ে বাক্যগুলো কিন্তু লিখতে হবে। তাহলে বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা হয়, আসক্তি বলা হয়। আর যোগ্যতা, বাক্যের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনকে কি বলা হয়, যোগ্যতা বলতে হয়। তো এই 3টা কিন্তু আপনাকে এই খাদ্য অধিদপ্তর যদি আপনি পরীক্ষা দেন, আপনাকে কিন্তু এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে। এরপরে গঠনশীল বাক্যের শ্রেণী বিভাগ পড়তে হবে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এটা বিস্তারিত পড়তে হবে। কারণ পরীক্ষা আসতে পারে নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ, নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ, নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ। এরপর দেখেন আরো বাক্য সম্পর্কে যে আছে, এই যে বিবৃতিমূলক বাক্য, আদেশ সূচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তা দেখি এটা উত্তরটা অলরেডি মনে হয় অনেকেই করে ফেলেছেন। দেখি আমি দেখি কার উত্তরটা সঠিক হয়েছে, দেখি। আচ্ছা, জাবরিস ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে আসছে, দেখি দেখি আর কে, দেখি এই উত্তরটা আমি একটু দেখি, কে উত্তরটা কি হবে বলেন না। যে পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের বাক্য, এটি কোন ধরনের বাক্য। স্যার তোমাদের ঈশ্বর দ্বিতীয় শাখা দিব। আচ্ছা দেখি উত্তরটা বলেন না, এটা কি হবে। এই নেটে কি সমস্যা নাকি, থেমে আছে কেন? সবাই একটু শেয়ার করেন। গ গ গ, অর্থাৎ সবাই বলছে, হাবিবুল রহমান খোকনও বলছে স্যার গ। রাসেল মোল্লা বলছে আদেশ, যেখানে আদেশ আছে ওখানে কি বলছে, পরীক্ষায় সফল হও। আপনি কি করলেন, আপনার গার্লফ্রেন্ড এবার এইচএসসি পরীক্ষা দিবে, তার মাথায় হাত বুলাই কি করলাম, যে তুমি পরীক্ষায় সফল হও, এটা কি তার আদেশ করলা? এটা কি কখনো আদেশ হইল? এটা কি আদেশমূলক বাক্য হয়? বিবৃতি মানে কোনো কথা একটা বিবৃতি দেওয়া, তো এটাও হবে না, এটাও বাদ। এই দেখেন এটাও বাদ দেওয়া যায়, এটাও বাদ দেওয়া যায়। বিশ্বের সূচক, এখানে এটা কি বিশ্ব আশ্চর্য হওয়ার কিছু আছে? হুররে আমরা ক্লাস দিলাম, ইস যদি আমার পাখা, মানে আমার যদি পাখা থাকতো, দেখেন তো বিস্ময় তো না। এটা দেখেন ইচ্ছা সূচক, অথবা এটাকে বলা যায় প্রার্থনা সূচক, ইচ্ছা বা প্রার্থনা সূচক। তা ইচ্ছা বা প্রার্থনা সূচক যদি, এটা হলো পরীক্ষায় সফল হও, এটা একটা ইচ্ছা, ঠিক আছে। ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য হলো পরীক্ষায় সফল হও। হ্যাঁ, রিমু ইসলাম লিখছে ভালো আছেন স্যার, হ্যাঁ ভালো আছি। আমাদের মহিউদ্দিন প্রয়াস লিখছে ঘ, জেসমিন জেসি ঘ, গুড। সবাইকে আরেকটা আমি একটা সুখবর দিয়ে দিই, সেটা হলো যে আমাদের খুলনা শাখায় 18 তারিখ আমাদের রাইম সুলতানা, তিনি কিন্তু আমাদের একজন কাস্টমস ক্যাডার, তিনি আপনাদের 18 তারিখ কিন্তু সেমিনার নেবেন খুলনা শাখায় এবং খুলনা দৌলতপুর শাখায়। খুলনা শাখায় সকাল 10টায়, দৌলতপুর শাখায় সকাল 10টায় এবং বিকাল 3টায় খুলনা টুটপাড়া শাখায়। ইনশাল্লাহ পুরো জব মেডিসিন টিম তার সাথে থাকবেন, আপনারাও সবাই কিন্তু থাকবেন, মনে থাকে যেন। আর 17 তারিখ কিন্তু আমাদের 17 মে আমাদের কিন্তু গোপালগঞ্জ শাখার সেমিনার অনুষ্ঠিত হবে। যাই হোক, এবার দেখ এটা মোটামুটি মাশাআল্লাহ সবাই পেরেছেন। দেখি পরের উত্তরটা কি আসতেছে, দেখেন পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতাকে, এটা কিন্তু খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা আছে। একটু জিনিস খেয়াল রাখেন, খাদ্য অধিদপ্তর যারা পরীক্ষা দেবেন বিসিএস পরীক্ষা 10তম বিসিএস থেকে একদম 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যত প্রশ্নগুলো আসছে ভালো করে পড়বেন, কারণ এখান থেকে হুবাও কিন্তু বাংলা প্রশ্ন তুলে দেয়, হুবাও জিকে প্রশ্ন তুলে দেয়,
ক্লিয়ার? এবং ইংরেজি প্রশ্ন তুলে দেবে, ম্যাথও তুলে দেবে। তো এই জন্য যারা খাদ্য অধিদপ্তরে যারা পরীক্ষা দিবেন বা খাদ্য মন্ত্রণালয়ে যারা পরীক্ষা দিবেন একটু কেয়ারফুল থাকবেন, কারণ এগুলো কিন্তু আসে। তার এখন এই যে প্রশ্ন ধরলো যে পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, তার মানে আপনার এই টপিকটা জিকের ভিতর থেকে দিয়েছে অথবা বাংলা সাহিত্য থেকে ধরেছে। এখান থেকে যদি প্রশ্ন ভালো করতে হয় আপনাকে যে টপিকটা পড়তে হবে সেটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য। টপিকটা লিখে রাখেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, যেটা বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, যত চাকরি পরীক্ষা হয় বাংলাদেশের সকল পরীক্ষায় কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন আছে। টপিকটা হলো ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। ক্লিয়ার? ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। ক্লিয়ার? ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। ক্লিয়ার? আচ্ছা দেখি একজন বলছে বদরুদ্দিন ওমর, সুমাইয়া আক্তার, বদরুদ্দিন ওমর, তারপর কি রুকসানা লিখছে স্যার বদরুদ্দিন ওমর, হাবিবুর রহমান খোকন স্যার বদরুদ্দিন ওমর। আচ্ছা দেখেন, পুরো বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, এটা ভাষা সৈনিক মাহবুল আলম চৌধুরী না, উনি কিছু লেখেনি, আহমেদ সাবা তিনিও লেখেন, আলিয়া তিনিও লেখেন, হ্যাঁ ঠিক বলেছেন বদরুদ্দিন ওমর। তা পুরো বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বইটা কার লেখা? বিখ্যাত একটা বই, এটা হলো আমাদের বদরুদ্দিন ওমর। এইটা কিন্তু অনেক চাকরি পরীক্ষা আসছে, খাদ্য উত্তর আসছে, বিশেষও আসবে, অন্যান্য চাকরি পরীক্ষাও কিন্তু আসবে। ক্লিয়ার সবাই? গুড। পরের প্রশ্নটা আমরা চলে যাচ্ছি, দেখি পরের প্রশ্নটা কি বলছে। কোনটি যোগরূঢ় শব্দ? এটা থেকে কিন্তু আমাদের এবার বিশেষ পরীক্ষাও কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসছে, অর্থাৎ অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। বিশেষ পরীক্ষা 46তম বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন কিন্তু আসছে, একটু খেয়াল করেন। আমরা জানি এই যে অর্থ অনুসারে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। তা খেয়াল করেন, অর্থ অনুসারে শব্দ কত প্রকার? অর্থ অনুসারে শব্দ 3 প্রকার, অর্থাৎ অর্থ অনুসারে শব্দকে 3 ভাগে ভাগ করা যায় বা 3 শ্রেণীতে ভাগ করা যায়। এক নম্বরে কি আমরা জানি? যৌগিক শব্দ। এক নম্বরে হলো যৌগিক শব্দ। দেখেন, এক নম্বর হলো আমাদের যৌগিক শব্দ। তো যৌগিক শব্দটা কি? আমরা কিন্তু টেকনিক দিয়ে কিন্তু আপনাদের পেইড বেজের ক্লাসে কিন্তু এটা টেকনিক দিয়ে আমি শিখিয়েছিলাম। খেয়াল করেন, প্রত্যয়, শুধু প্রত্যয় যোগে গঠিত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম, ওটাই কিন্তু যৌগিক শব্দ। তো যৌগিক শব্দটা কি? অর্থাৎ শুধু প্রত্যয় যোগে গঠিত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম, তাকে কি বলে? যৌগিক শব্দ বলে। সংজ্ঞাটাও কিন্তু আসে। আবার টেকনিক দিয়ে কিন্তু এটা শিখেছিলাম যে তেলে ভাজা সন্দেশ খেয়ে এক রাখাল প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে পাঞ্জাবি পরে বাঁশি বাজায়। এবার কিন্তু বিশেষ পরীক্ষা আসছিল। দেখেন, বাঁশি কিন্তু যৌগিক শব্দ, বাঁশি কিন্তু যৌগিক শব্দ, কারণ বাঁশি এটা যদি আমরা ভাঙি তাহলে কি হয়? বাঁশ, মূল শব্দ কি? বাঁশ যোগ রসই, বাঁশ যোগ রসই সমান বাঁশি। অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তুই হলো কে বলা হয় বাঁশি। কিন্তু প্রকৃতপক্ষে দেখেন, বাঁশে কি? বাঁশ যে কি? তেলে ভাজা সন্দেশকে এক তেলে ভাজা সন্দেশ, এটা তো ভুল বলছি না? মধুর গায়ক কর্তব্য না করে, এটা না, মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দরিদ্রকে সঙ্গ নিয়ে গোলাপি চিকা মারতে গেল। দেখেন, এই যে দেখেন রাধুনী, তার রাধুনী কি? রাধুনী কিন্তু একটা যৌগিক শব্দ। এটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে ভাইয়া? রাধ। দেখেন, রাধ যোগ উনি সমান সমান রাধুনী। আবার রাধুনী কাকে বলে? রান্না করে যে, রাধ মানে কি? রান্না করা। তাই ব্যুৎপত্তিক অর্থ কি? রান্না করা। আর এটা ব্যবহারিক অর্থেও কিন্তু আমরা রান্না করা অর্থেই কিন্তু ব্যবহার করি, অর্থাৎ যে ব্যক্তি রান্না করে তাকে আমরা কি বলি? রাধুনী বলি। তো এটা হলো যৌগিক শব্দ, অর্থাৎ যে শুধু এটা একটা প্রত্যয়জনিত শব্দ। তাই শুধু প্রত্যয় যোগে গঠিত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থটা যদি একই রকম হয় তাহলে সেটা যৌগিক শব্দ হবে। তা টেকনিকটা কি? মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দরিদ্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। এর ভিতরে যা আছে সবই হলো যৌগিক শব্দ। এর আগে বিশেষ পরীক্ষা আসছিল মিতালি। কি আসছিল? মিতালি কোন ভাষার শব্দ? মিতালি। দেখেন, এটা কিন্তু বিশেষ পরীক্ষায় এসেছিল মিতালি। তাহলে মিতালি কি? এটা যদি আমরা ভাঙি তাহলে হয় মিতা যোগ আলী, মিতা যোগ আলী সমান সমান মিতালি। মিতা যোগ আলী সমান সমান কি? মিতালি। এটা কিন্তু প্রত্যয় যোগে গঠিত একটা শব্দ। মিতালি কাকে বলে? অর্থাৎ মিতার মতো ভাব, যার সাথে বন্ধুত্ব, অর্থাৎ বর্তমানে এটা আমরা বন্ধুত্ব হিসেবেই জানি। সুতরাং এর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের সাথে একটা চমৎকার মিল রয়েছে, এই জন্য এটাকে বলা হয় যৌগিক শব্দ। ক্লিয়ার? যৌগিক শব্দ। গুড। স্যার নাম পড়েন না কেন? সবার নাম পড়তে হবে? হ্যাঁ, অভাব পাশা, আবু কি? আবু পাশা, নামটা তো বুঝতে পারি না। আচ্ছা দেখেন, তাহলে যৌগিক শব্দ গেল। এখন দেখেন যৌগিক শব্দের পরে আমাদের কি আসে? রুর বা রুরি শব্দ। 2 নম্বরে কি? দেখেন, রুর বা রুরি শব্দ, রুর বা রুরি শব্দ। আচ্ছা, আমি যে কথাটা বললাম কোনটি যোগরূঢ় শব্দ, তাহলে আমি যে যৌগিক শব্দটা পড়াইলাম, এখন রুর বা রুরি শব্দ কি?
এখানে কিন্তু প্রত্যয় আছে সন্ধি, তাই প্রত্যয় সন্ধি এবং উপসর্গ যোগে গঠিত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের মধ্যে কোনো মিল থাকবে না, এখানে কিন্তু কোনো মিল থাকবে না, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থে কোনো মিল থাকবে না, সেটাকে আমরা বলি রুর বা রুরি শব্দ। এর টেকনিকটাকে আমি যে ক্লাসে শিখাই দিই যে তেলে ভাজা সন্দেশ খেয়ে এক রাখাল প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে পাঞ্জাবি পরে বাঁশি বাজায়। তো এই যে জিনিসগুলো আছে এগুলোকে রুর বা রুরি শব্দ বলে। যেমন এই যে বাঁশি, বিশেষ পরীক্ষা কিন্তু আসছিল এবার বাঁশি, তার বাঁশ মূল শব্দ কি ভাইয়া? বাঁশ, যোগ রস্যই সমান সমান বাঁশি। এখন দেখেন এটা কিন্তু একটা প্রত্যয়জনিত শব্দ, কিন্তু বাঁশি, বাঁশ যোগ কি সমান সমান বাঁশি। বাঁশি কাকে বলা হয়? সাধারণত ব্যুৎপত্তিগত অর্থ হলো বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তুটিকে বাঁশি বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে কি তাই? যে কোনো বাঁশ মানে বাঁশ দিয়ে যা বানায় তাটাই সেই বস্তুটাকে কি বাঁশি বলে? নো, বাঁশি বলে কি আলাদা একটা জিনিসকে বোঝায়, তাই না? আলাদা একটা বস্তু বোঝাচ্ছে। সুতরাং এই ব্যুৎপত্তিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকে না, এটাকে বলে রুর বা রুরি শব্দ। তাহলে তেলে ভাজা সন্দেশ খেয়ে এক রাখাল প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে পাঞ্জাবি পরে বাঁশি বাজায়। এবার দেখেন যোগ রুরো শব্দ, যোগ রুরো শব্দ। তা যোগ রুরো শব্দটা কি? এটা কিন্তু এবার কিন্তু বিশেষ পরীক্ষায় কিন্তু আসছে শুধু সমাস যোগে গঠিত। আর কোন সমাস? এটা হলো উপপদ তৎপুরুষ সমাস আর বহুব্রীহি সমাস, এটার সাথে একটু মিল আছে। তাহলে বহুব্রীহি সমাস, বহুব্রীহি, তা বহুব্রীহি সমাসের ভিতরে কোনটা? আরেকটা আছে উপপদ তৎপুরুষ সমাস, আরটা কি? বহুব্রীহি সমাস। তাই বহুব্রীহি সমাসের সাথে এর কিন্তু একটু মিল আছে। কি আছে? মিল আছে। তা যোগ রুরো শব্দ কি? শুধু সমাস যোগে গঠিত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের একটা মিল থাকে তাকে বলা হয় যোগ রুরো শব্দ। ক্লিয়ার? তো এটা টেকনিক কিন্তু আমি শিখাই দিই অনেকেরই, যে বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। তা বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। এখন দেখেন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, দেখছেন উপপদ তৎপুরুষ সমাসের সাথে মিলে। আবার পঙ্কজ কিন্তু যদি অপশনে উপপদ তৎপুরুষ না থাকে ওটা বহুব্রীহি দিলেও হবে, কারণ পঙ্কে জন্মে যা, পঙ্কে তো অনেক কিছুই জন্মে, কিন্তু এখানে পঙ্কজ বলতে মূলত একটা পদ্ম ফুলকে বোঝাচ্ছে, সুতরাং এটা কিন্তু বহুব্রীহি সমাসও হয়। তা উত্তরটা কি হবে বলেন তো দেখি? কোনটি যোগ রুরো শব্দ? কোনটা? অনেকে কোনটা হবে উত্তর দেখি তো? হ্যাঁ, পঙ্কজ। গুড, হ্যাঁ গুড 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 গুড। তাহলে এটা কিন্তু পঙ্কজ হবে। কি হবে? পঙ্কজ। ক্লিয়ার? যাই হোক আমরা এটা সবাই পেরেছি। তাহলে যোগ রুল এটা কিন্তু বেসিক ক্লাসে কিন্তু বিসিএস এর ক্লাসে কিন্তু আমরা এটা টোটালটা পড়িয়ে দিয়েছি, 10 থেকে 20তম গ্রেড সব ক্লাসে কিন্তু এগুলো আমি পড়িয়েছি বিস্তারিত পড়লে আপনি কিন্তু ইজিলি পারবেন। আচ্ছা, পরের প্রশ্নটা কি আসছে আমাদের দেখেন, চমৎকার একটা প্রশ্ন। অর্থ অনর্থ ঘটায়, অর্থ অনর্থ ঘটায় এর কারক ও বিভক্তি কি? এটা খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের পরীক্ষা আসছে 2021 সালে। এই প্রশ্নটা আরো যে কতবার চাকরি পরীক্ষা আসছে হিসেব নেই। দেখি এবার আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছে। এটা বলেন তো দ্রুত দেখি উত্তরটা কি হবে। দেখি এটা কি হবে বলেন তো, যে অর্থ অনর্থ ঘটায়, এখানে কিন্তু অর্থের নিচে দাগ, উত্তর কোনটা হবে দেখি তো। ইউসুফ ভাইয়া বলছে করণের দ্বিতীয়া, শামসুন্নার কানিজ বলছে স্যার কর্তায় শূন্য, লিমা বৈদ্য মৌ বলছে স্যার খ করণের দ্বিতীয়। দেখি আমি দ্রুত ফাতেমা হোসেন লিখেছেন কি? ফাতেমা হোসেন লিখছেন ঘ কর্তায় শূন্য। আমাদের হামিদুর রহমান খোকন লিখছেন কর্তায় শূন্য। প্রিয়াঙ্কা নন্দী কর্তায় শূন্য। দেখি রাসেল মোল্লা বলছেন করণে শূন্য। আসলে রাসেল মোল্লা আপনি এত ভুল করলে চলবে? আপনি উত্তর দেওয়ার সাহস করে ঠিকই, কিন্তু আপনার অনেক ল্যাকিংস আছে ভাইয়া, প্রচুর পড়াশোনা করতে হবে ভাইয়া। চাকরি পাওয়াটা এতটা সহজ না, চাকরি পেতে হলে আপনাদের অবশ্যই পড়াশোনা করতে হবে। আজকে যান আমাদের হেড অফিসে সন্ধ্যার পরে দুজন স্টুডেন্ট এসেছেন, তারা ভর্তি হয়ে গেছেন। তারা এসেছেন কোথা থেকে? তারা খুলনা কুয়েট থেকে পাশ করেছেন। তারা 4 বন্ধু একত্রে আসছেন, ঢাকা শহরে। তারা কুয়েটে পড়াশোনা করছেন খুলনা। তারা বলছে যে স্যার আমরা পড়াশোনা শেষ, এখন আমরা আসছি 4 বন্ধু মিলে যে করে হোক ক্যাডার হব, আমাদের ক্যাডার হতেই হবে। এই হলো টার্গেট ভাই। ইচ্ছা থাকতে হবে, প্রচুর পরিমাণে জানতে হবে, বই পড়তে হবে, ক্লাস করতে হবে নিয়মিত। ওকে, নাহলে ভুল উত্তর দেওয়া যাবে না। ওকে, আচ্ছা দেখি অনেকে বলছে কর্তায় শূন্যের দল বেশি, কর্তায় শূন্যের দল ভারী, তাই না? আর অনুপম সরকার বলছে করণ দ্বিতীয়া। মহিবুল্লাহ, আসলে আপনাদের এটা একটু শিখাই দিই, খেয়াল করেন। এই জিনিসটার নাম কি? কর্তা কারক। অনেকবার আমি কারকের ক্লাসে কিন্তু আমি শিখিয়েছি। কর্তা মানে কি? সাবজেক্ট, মানে সাবজেক্ট কারক। কারক কি? বাক্যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কি কারক বলে। অবশ্যই আপনাকে ভার্ব চিনতে হবে, সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, তাই না? নতুবা তো আপনার কারক হবে না। তার কর্তা কারককে
মানে বাক্যে দেখবেন আপনি সাবজেক্ট যেখানে দাগ দেওয়া আছে ওইটা ধরবেন আর ভার্ব খুঁজবেন। যদি দেখেন বাক্যের বলতে সাবজেক্ট ও ভার্বের কাজটা নিজে করে, ভার্বের কাজটা যদি নিজে করে তাহলে সেটা কি কর্তাকারক হবে, আদারওয়াইজ হবে না। হোক সেটা বস্তু, হোক সেটা ব্যক্তি, হোক সেটা কোনো প্রাণী। ক্লিয়ার? হোক সেটা বস্তু, হোক সেটা প্রাণী, যা হোক। যেমন একটা আমি উদাহরণ দিই, যেমন দেখেন কোকিল, আমি দিয়ে দিই বসন্তে, বসন্তে কোকিল ডাকে, বসন্তে কোকিল ডাকে, দাগ দেওয়া আছে কোকিল। এটি কোন কারক? এটি কোন কারক? বসন্তে কোকিল ডাকে। আচ্ছা এখন দেখেন যেখানে দাগ দেওয়া আছে এরপর আপনি খুঁজবেন কি ভাবটা খুঁজবেন। এই ব্যাকে বসন্ত ডাকে, ভাব কোনটা? নিশ্চিত ডাকে। এই ডাকাটা হলো এই বাক্যের ভিতর কি ভাব। এখন দেখেন তো এই বাক্যের ডাকার কাজটা কি কোকিল নিজে করে? এটাকে ভাবেন যে এই বাক্যের ডাকার কাজটা কি কোকিল নিজে করে? হ্যাঁ, বসন্তে কোকিল যে ডাকে, ডাকার কাজটা কিন্তু কোকিল নিজেই করে। সুতরাং এটা 100% একটা কর্তাকারক। আর এখানে কোনো ধরনের বিভক্তি নেই, সুতরাং এটা কর্তায় শূন্য, কর্তায় শূন্য। ওকে, বারবার বলছি হোক সে ব্যক্তি, হোক সে বস্তু, হোক সে প্রাণী, যেই হোক না কেন, যদি দেখেন ওই বাক্যের ভিতরে ওই সাবজেক্টটা নিজে ভার্বের কাজটা করে তাহলে কর্তাকারক। এখন দেখে এখানে পরীক্ষায় এসেছে অর্থ অনর্থ ঘটায়। এখন দেখেন দাগ কোথায়? অর্থ। এই বাক্যে ভাব কোনটা? ঘটায়। এই ঘটাটা হলো ভাব। আচ্ছা দেখেন তো এই বাক্যে এই ঘটানোর কাজটা কি অর্থ করে? হ্যাঁ করে। এই বাক্যে ঘটানোর কাজটা অর্থ করে, সুতরাং এটা 100% কর্তাকারক। আর এখানে কোনো বিভক্তি নেই, সুতরাং এটা হবে কর্তায় শূন্য। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা উত্তরটা করেছেন কর্তায় শূন্য, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কে 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 পারলেন দেখি তো, কে কে পারলেন বলেন তো, কে কে পারলেন উত্তরটা? 100%। গুড গুড, পারছেন তো সবাই, ভেরি গুড। কথা শুনুন, দেখেন আরেকবার যদি একটা করে শেয়ার দেন তাহলে কিন্তু আরো আপনার ফ্রেন্ড সার্কেলরা দেখতে পাবে, তাই না? কর্তা শুনুন। আচ্ছা কর্তাকারকটা ক্লিয়ার কিনা বলেন তো, কর্তাকারকটা ক্লিয়ার কিনা? যদি কর্তাকারক না ক্লিয়ার হয় আমি আবার আপনাদেরকে বুঝাবো কর্তাকারক, কিন্তু কর্তাকারকটা বুঝতে হবে। হ্যাঁ, এই দেখেন অর্থ অনর্থ ঘটায় 100% কর্তাকারক। আর একটা উদাহরণ দেবো কর্তাকারকের। এই যে দেখেন আরেকটা চাকরি পরীক্ষা আসছে, দেখেন কিভাবে দেখেন প্রশ্ন করে। দেখেন এই দেখেন যদি পরীক্ষা আসে, দেখেন গরু দুধ দেয়, দেখেন গরু দুধ দেয়, গরুর নিচে দাগ, এবাকে ভার কোনটা? দেয়। এটা হলো ভার। দেখেন দেয়ার কাজটা কি গরু করে? হ্যাঁ, এবাকে দেয়ার কাজটা গরুই করে, আর তো কেউ নাই যে দেয়। সুতরাং এটাও কি এটা কর্তাকারক। এখানে কোনো বিভক্তি নাই, এটা কর্তায় শূন্য, এটাও কর্তায় শূন্য, কর্তায় শূন্য। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, কারক এখন পানের মতো। গুড। কারক আপনাদের যেভাবে শিখাইছি, ও শারমিন তুমি সঠিক উত্তর দিয়েছো। নাজির স্যার জিন্দাবাদ। প্রিয়াঙ্কা নন্দী, কেন আমি কি নির্বাচনে দাঁড়িয়েছি? আমি তো নির্বাচনে দাঁড়াই নাই। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? গুড 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 গুড। তো দেখেন এরকম প্রশ্ন কিন্তু আপনাকে অনেক আসবে। দেখেন আর একটা উদাহরণ দিয়ে দিই। দেখেন প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন আসছিল সকলকে মরতে হবে, সকলকে মরতে হবে, সকলকে নিচে দাগ। দেখেন এই বাক্যে ভার কোনটা? মরতে হবে। এই পুরো মারা যাওয়াটাই কি এটা ভার। দেখুন তো এই মারা যাওয়ার কাজটা কি সবাই মিলে করবে? হ্যাঁ, এই সকলকে মরতে হবে সবাই মিললেই কিন্তু মারা যাওয়ার কাজটা করবে, অর্থাৎ কেউ কিন্তু বেঁচে থাকতে পারবে না। শুধু এটা কর্তাকারক। মূল শব্দ কি? মূল শব্দ হলো সকল, বিভক্তি আছে কি? কে রে, দ্বিতীয় বিভক্তি, সুতরাং এটা হবে কর্তায় দ্বিতীয়। কি ক্লিয়ার? কর্তায় কি? দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়। গুড। ক্লিয়ার 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 ক্লিয়ার। গুড। আচ্ছা গুড গুড। শেখ সাগর গরু হবে। ওরে বাবা রে, শেখ সাগর হোসেন আমার গরু বানান ভুল ধরছে, চিন্তা করা যায়? আমার বানান ভুল ধরছে শেখ সাগর, এই জন্য শেখ সাগরে আমার পক্ষ থেকে কি রইল? একটা গোলাপের শুভেচ্ছা। আমি গরু বানান, এবার আপনার গরু বানান এটা কারেক্ট নাকি এই যে সাগর বলছে গরু বানান এটা কারেক্ট? কোনটা কারেক্ট বলেন তো দেখে, কে পারেন? এই গরু বানান কোনটা সঠিক? দ্রুত বলেন, দ্রুত বলেন না, বলেন না। আমার বানানটা ভুল ধরছে রে। এই গরু বানানটা নতুন না, এটা 2012 সালে বাংলা একাডেমি চেঞ্জ করে দিছে। 2012 সালে বাংলা একাডেমি এই গরু থেকে এই গরু নিয়ে আসছে। এই বানানটা লেটেস্ট না, এই বানানটা 2012 সালের বানান। 12 দুগুণে 24, অর্থাৎ 12 বছর আগে এই বানানটা চেঞ্জ হয়েছে। কত বছর আগে? 12 বছর আগে এই গরু বানানটা চেঞ্জ করছে বাংলা একাডেমি।
আর আপনারা আজকে জানলেন গরু বানান এটা বাঙালি, ইহাই বাঙালি, ইহাই বাঙালি, ইহাই বাঙালি। গুড। আচ্ছা পরের প্রশ্ন দেখি। আচ্ছা আচ্ছা এবারে দেখি তো কি হবে, দেখি তো এটা বলেন, এটা কি বলেন তো দ্রুত। রাজপুত্র কোন সমাস? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এটা কিন্তু 18 তারিখ পরীক্ষা। তো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষাটা প্রশ্ন আসছে যে রাজপুত্র কোন সমাস। দেখি রাজপুত্র কোন সমাস, কে পারেন? কে পারেন? আগে আপনাদের কাছ থেকে আমি উত্তরটা আশা করতেছি, পরে আমি বুঝিয়ে দিব। দেখি উত্তর ক ক ক ওরে বাবারে, অনেকে মিরাজ বলছেন যে ক, ফাতেমা হোসেন ক, বিপ্লব ক, প্রিয়াঙ্কা বলছে ক, মিরাজ বলছে ক, তাসমিয়া ইসলাম ক, সবাই বলতেছেন ক। দেখি দেখি কার উত্তরটা সঠিক হয়, দেখি দেখি। সোনিয়া নন্দী সিনিও বলছেন ক। সবাই বলছে ষষ্ঠী তৎপুরুষ। কেমনে পারেন এটা? হ্যাঁ কেমনে পারেন দেখি তো, আমি একটু বুঝাই দিচ্ছি তাহলে। আচ্ছা দেখেন, রাজপুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস, তাই না? রাজপুত্র এরকম দেখেন, ষষ্ঠী তৎপুরুষ এরকম আসতে পারে মামা বাড়ি, মামা বাড়ি। তারপরে কি আসতে পারে? শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। এরপর আসতে পারে কি? পাট ক্ষেত, তাই না? দেখেন এগুলো কিন্তু সবই কি। এবার আসতে পারে রাজপুত্র, রাজপুত্র। আবার আসতে পারে রাজপথ, রাজপথ। এগুলো সবগুলো কিন্তু ষষ্ঠী তৎপুরুষ। এগুলো যদি ব্যাস বাক্য করি, ষষ্ঠী তৎপুরুষ মানে কি? পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে। রাজপথ এর ব্যাস বাক্য কি? পথের রাজা, পথ হয় থের, পথের রাজা। আবার লিখে দিয়েন না যে রাজার পথ, তাহলে হবে না। মামা বাড়ি এর ব্যাস বাক্য হলো মামার বাড়ি, এই যে র আছে। শ্বশুর বাড়ি এর ব্যাস বাক্য হলো শ্বশুরের বাড়ি। পাট ক্ষেত এর ব্যাস বাক্য হলো পয়কার পাট, টয়কার টেরা, পাটের, ক্ষয়কারে ক্ষেত, ক্ষেত, এই যে র। রাজপুত্র ব্যাস বাক্য কি? রাজার, রাজার পুত্র। তা পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। আর পূর্বপদে ব্যাস বাক্যের পূর্বপদে যদি ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে, অর্থাৎ এই ব্যাস বাক্যের পূর্বপদে যদি র এর যুক্ত থাকে, তাহলে সেটা কিন্তু কি হয়ে যায়? সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়ে যায়। তা উত্তরটা রাজপুত্র সবাই পেরেছেন, হবে ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী। ক্লিয়ার সবাই? গুড গুড গুড, পারছেন, বাহ সবাই পারছেন। আপনার নীলা আছেন, আমাদের রাসেল মোল্লা আছেন, বাহ। হ্যাঁ বিশ্বকবি, বিশ্বের কবি, এটাও হবে বিশ্বকবি, এটাও কিন্তু মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। গুড গুড গুড। ইসরাত জানিয়েছে, গুড 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 গুড। আলামিন লিখছে স্যার বুঝি নাই, পাট ক্ষেত শুনলি ডিপজল সাহেবকে মনে পড়ে যায়। রবিন দাসের ক্ষেত বানানটা ভুল। আবার শারমিন আক্তার, এই যে আমাদের এনামুল হক সাবাস বানানটা ভুল লিখছেন। ভাইয়া এই যে আমার ক্লাসে বানান ভুল কেউ দয়া করে লিখবেন না। দেখেন আমি এই সাবাস বানানটা আপনাদের অনেকবার শিখাইছি। সাবাস বানানটা মনে রাখার টেকনিক দেখো, একায় পুরো অর্থাৎ শেষে উভয় পাশে তালু বসা থাকবে, এটা হলো সাবাস বানানটা, ঠিক আছে? আর ক্ষেত বানানটা ক্ষয়কার খেয়ে ত, মনে থাকে জানো। কিন্তু আপনাদের একটা অভ্যাস আছে সাবাস বানান এভাবে লেখেন, এটা ভুল। আবার ক্ষেত বানান আপনাদের অভ্যাস আছে এটা, এগুলো লেখা যাবে না। এটা বাংলা একাডেমি চেঞ্জ করছে 2012 সালে, ঠিক আছে? এই ক্ষেত বানান এত তাড়াতাড়ি না, এগুলো চেঞ্জ হয়ে গেছে অনেক আগে। তা সাবাস বানানটা শিখে রাখেন, ক্ষেত বানানটা শিখে রাখেন দ্রুত। লিখছে এই সাবাস বানানটা ভুল করবেন, আর তাড়াতাড়ি বলে সাবাস বানান ভুল করবেন। ওরে বাপ, লিখছেন ক্ষেত বানান আর সাবাস বানানটা শিখাই দিলাম তো আজকে। দেখেন দুইটা বানান শিখলেন বিনা পয়সায়। আজকে বিনা পয়সায় যারা ফ্রি ক্লাস করতেছেন, দুইটা বানান শিখে দিলাম, এটা হলো সাবাস বানান আর একটা ক্ষেত বানান। বাজারে গাইড বইগুলো পড়বেন, দেখবেন যে এগুলা গাইড বই সবাই লিখতে পারে। মানে গাইড বই কিভাবে লেখে বাজারে জানেন? গাইড বইগুলো লেখে, মনে করেন 8-10টা বাজারে বই নেয়, নিয়ে একসাথে বসেই গাইড বই লেখা হয়ে যায়। গাইড বই সবাই লিখতে পারে মোটামুটি, কিন্তু একটু খেয়াল রাখতে হবে, বানান কিন্তু সবাই পারে না। বানানে খুবই খেয়াল রাখবেন। সাবাস বানান এইটা, এই যে দেখেন আমি যত বাজারের আরো দেখ বানান, আমি এই বিজ্ঞান বই লিখতে গিয়ে দেখি যত বই আছে সব দেখি এসিড বানান এভাবে লেখা, কিন্তু এটা কি ভুল। এসিড বানান কিন্তু শুদ্ধ বানান হলো অ্যাসিড বানান, এটা দেখছেন? তো এইভাবে যে এসিড বানানগুলো দেখি, এগুলো খুব খারাপ লাগে আসলে। এই বানানগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে, কষ্ট লাগে যে আমরা বাংলা ভাষী মানুষ, অথচ আমাদের বানানে আমাদের এতটা সমস্যা।
আচ্ছা গেলটা, তার গেল এটা। আমরা পরেরটা দেখি। তার আমরা কি বল, ষষ্ঠী তৎপুরুষ সমাস বেশ বাক্যটা করলেই আমরা পেরে গেলাম। আচ্ছা এটা দেখেন, দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এটা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ে পরীক্ষা আসছে। অর্থাৎ তার মানে আপনাকে বাগধারাগুলো কিন্তু পড়তে হবে। এই যারা বিমান এই যে আছে, এই পরীক্ষাটা দিবেন যারা বেসামরিক বিমান চলাচল, এখানে কিন্তু বাগধারা পড়তে হবে, এক কথা প্রকাশ পড়তে হবে, বিপরীত শব্দ পড়তে হবে, মনে থাকে যেন এখানে, এবং সমর্থক শব্দ পড়তে হবে। তাহলে দৃঢ় সংকল্প, দেখি কে পারেন, কে পারেন কমেন্টের মধ্যে বলেন তো, বলেন বলেন বলেন, দ্রুত দ্রুত দ্রুত। কি হবে দেখি? এক কথার মানুষ, আমাদের অলরেডি বলছেন, মুসলিমা বলছে স্যার এটা এক কথার মানুষ। তুমি শিওর এক কথার মানুষ? যাক দেখি কারটা হয়। মিরাজ বলছে খ এক কথার মানুষ, প্রিয়াঙ্কা বলছে এক কথার মানুষ, প্রিয়তা পাল বলছে এক কথার মানুষ, সুমি বলছে এক কথার মানুষ। দেখি মিরাজ ভাই বলছে এক কথার মানুষ, জানাতুল আদন শাহানা লিখছে খ এক কথার মানুষ। কারণ এক চোখা মানে কি? এক চোখা মানে হলো পক্ষপাত দুষ্ট, এক চোখ মানে হলো পক্ষপাত দুষ্ট। পক্ষপাত দুষ্ট মানে কি? এক চোখা। উড়নচণ্ডী মানে কি? অমিত ব্যয়, যে প্রচুর পরিমাণে ব্যয় করে, অমিত ব্যয়, তাকে আমরা কি বলি? অরুণচণ্ডী। কংস মামা কাকে বলে? নির্মম আত্মীয়, নির্মম আত্মীয়, তাকে আমরা বলি কংস মামা। তা কংস মামা বাগদার অর্থ কি? নির্মম আত্মীয়। উড়নচণ্ডী মানে অমিত ব্যয়, এক চোখা মানে পক্ষপাত দুষ্ট। তাহলে এটা হবে দৃঢ় সংকল্প মানে এক কথার মানুষ, যার কথা কোনো নড়চড় হয় না, তাকে আমরা কি বলি? এক কথার মানুষ। যেমন এক কথার মানুষ, এরকম কিন্তু গ্রামগঞ্জে এক কথার মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় এখনো। ক্লিয়ার সবাই? আচ্ছা পার্সেন্ট সবাই পার্সেন্ট দেখেন। এখন আপনি যদি বিসিএস পরীক্ষা দিতে চান, আপনি যে কোনো চাকরি পরীক্ষা দিতে, আপনাকে কিন্তু এক কথা প্রকাশ জানতে হবে, বাগধারা জানতে হবে, বিপরীত শব্দ জানতে হবে, পারিভাষিক শব্দ জানতে হবে। ক্লিয়ার? গুড, সবাই পার্সেন্ট, অসংখ্য ধন্যবাদ। এবার দেখেন একটু পড়াশোনা। আমি আগুনে বসিয়া হাসি, পুষ্পের হাসি, চরণটি কোন কবিতার? দেখেন এটা কঠিন একটা প্রশ্ন দিয়েছিল, যারা সাধারণত এই চাকরি পরীক্ষা দিয়েছে, প্রশ্নটা কিন্তু একটা সহজ ছিল না, একটা কঠিন প্রশ্নই কিন্তু ছিল। দেখি উত্তরটা কে পারেন? ধূমকেতু, বীরাঙ্গনা, বিদ্রোহী এবং শিখা। দেখি উত্তরটা কে পারেন? দেখি দেখি দেখি। হ্যাঁ, মাছের মা মানে নিষ্ঠুর, গোট, এগুলো নিয়মিত পড়তে হবে, গোট। আচ্ছা বাগধারা, এক কথা প্রকাশ, এগুলো পারেন। আপনি যদি এগুলো না পারেন, আমাদের শিটে যেগুলো স্টার দেওয়া আছে, আমাদের জব মেডিসিন পেজে অথবা ক্যারিয়ার প্লাস বইয়ের ভিতরে সুন্দর মতো দেওয়া আছে, স্টার দেওয়াগুলো পড়বে সবসময়, স্টার দেওয়াগুলো বেশি বেশি পড়বে, মনে থাকবে। এই যে দেখেন, একটু দেখেন এই বইটা যাদের কাছে আছে, এই বইটা দেখেন, একটু কমেন্ট করে জানেন এই বইটা যাদের কাছে আছে, এগুলো স্টার দেওয়া আছে, এখান থেকে পড়লে দেখবেন একদম সব ইনশাল্লাহ সবই কমন পাবেন। আচ্ছা দেখি দেখি দেখি, ডলার নিয়েছে একটু। আচ্ছা দেখি, মাছের মা, নিষ্ঠুর, বিদ্রোহী, সবাই পারছেন। এটা হলো আমাদের কাজী নজরুল ইসলামের, বাংলাদেশে যাকে জাতীয় কবি বলা হয়, তার একটা বিখ্যাত কবিতা হলো বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতার একটা বিখ্যাত লাইন হলো, আমি আগুনে বসিয়া হাসি, পুষ্পের হাসি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আপনারা সবাই পারছেন। বাহ, দেখছেন, নিয়মিত যদি লেগে থাকে, নিয়মিত যদি পড়াশোনা করেন, তাহলে আপনি সবই পারবেন। এই উত্তরটা কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয়? এই উত্তরটা যে পারবে তারে কি করুন কন্ত, তারে ধৈরা একটা কি চুম্মা দুমু, ছেলেদের, মেয়েদের না। দেখি কে পারে? ছেলেদের ভিতরে যে পারবে সে আগে একটা কিস পাবে, বলেন দেখি কে পারেন, দেখি ছেলেদের এই উত্তরটা কে পারবে? যে পারবে তাকে স্পেশাল থ্যাঙ্কস দিব। মেয়েদের কি করব? মেয়েদের ক্ষেত্রে স্পেশাল থ্যাঙ্কস পাবেন, আমার পক্ষ থেকে স্পেশাল থ্যাঙ্কস পাবেন। দেখি, আর ছেলেদেরকে বুকে জড়াই নেবো, ছেলেদেরকে একদম বুকে জড়াই নেবো। দেখি কে পারে এটা উত্তরটা, কার উত্তরটা সঠিক হয়েছে। আমি খালি দেখি যে পারবে, আমি বলে দিলাম, দেখি কে পারে। চমৎকার একটা প্রশ্ন। বাংলাদেশের এই প্রশ্নের উত্তরটা বাংলাদেশের দেখবেন অধিকাংশ, অর্থাৎ 90% শিক্ষার্থী এটা ভুল উত্তর করে, এবং 90% শিক্ষকরাও এটা ভুল পড়ায়। 90% শিক্ষকরাও দেখেছি এটা ভুল পড়ায়। বাজারের 98% বইয়ে এটা ভুল। বাংলাদেশ 90% বইয়ে এটা ভুল। তারপর কি বললাম, 90% স্টুডেন্ট পরীক্ষার এটা ভুল উত্তর করে। দেখি আপনারা কে পারেন এটা, দেখি কে কে পারেন। সবাই উত্তরটা আশা করতেছি, দেখি কে পারেন, কে পারেন। দেখি আজকের ক্লাসে সে কে কাঙ্ক্ষিত আমাদের, দেখি কে পারেন বাংলাদেশে উত্তরটা। শিউলি আক্তার, রুমা, স্বপ্না রহমান, স্বপ্না, ওরে রাসেল মোল্লা, এ ও ই হারে, প্রিয়াঙ্কা ঘোষ খ, ও এবং রস্যই, আমাদের সেতু সরকার লিখছে ক, আমাদের কামরুন্না শারমিন অযোগ রস্যই ওই, দেখি আর কে, নার্গিস সুলতানা অযোগ রস্যই। দেখি কে কে, দেখি কে 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 কে, বললাম তো দেখি আজকে সেই
স্পেশাল থ্যাঙ্কসটা কে পেতে চান? নাসিসার কাছ থেকে সে কে পেতে চান? দেখি তো, দেখি। এই উত্তরটা আমি বারবার বলছি, বাংলাদেশের 98% বইয়ে ভুল থাকে, বাংলাদেশের 90% স্টুডেন্ট ভুল উত্তর করে, এবং বাংলাদেশের অধিকাংশ সম্মানিত শিক্ষকরাও দেখি এটা ভুল পড়ায়। দেখি আপনাদের কাছ থেকে কি উত্তর করতেছি। এবং এইটা থেকে কিন্তু এবার কিন্তু বিসিএস 46তম বিসিএস পরীক্ষা আসছে, যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি। একটু খেয়াল রাখেন, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখেন। দেখেন, এটাকে বলা হয় দ্বিস্বরধ্বনি, দ্বিস্বরধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি। ভালো করে খেয়াল রাখেন, দ্বিস্বরধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি। বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি কয়টি জানেন? আচ্ছা বলেন তো, বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি কয়টি? এই উত্তরটা বলতে পারবেন? বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি কিন্তু 25টি। এই প্রশ্নটাও যদি আমি অনেকে জিজ্ঞেস করি, ভাইয়া দ্বিস্বরধ্বনি কয়টি? কয় 2টি। আবার যদি জিজ্ঞেস করি বাংলা যৌগিক স্বরধ্বনি কয়টি? অনেকে বলে 2টি। আসলে যৌগিক স্বরধ্বনিও 25টি আর দ্বিস্বরধ্বনিও 25টি। পাশাপাশি দুইটা স্বরধ্বনি মিলে কি হয়? যৌগিক স্বরধ্বনির সৃষ্টি অথবা দ্বিস্বরধ্বনি তৈরি হয়। আর যদি বলে যৌগিক বর্ণ কয়টি, দ্বিস্বর বর্ণ কয়টি, অথবা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? যদি বলে যৌগিক স্বরবর্ণ, এবার বিশেষ পরীক্ষা আসছিল 46-এ, যৌগিক স্বরবর্ণ কয়টা? এটা হলো 2টি। কি কি? একটা হলো ওই, আরটা হলো কি? ও। এই দুইটা হলো যৌগিক স্বরবর্ণ, অর্থাৎ দ্বিস্বর বর্ণ বললেও 2টা, যৌগিক স্বরবর্ণ বললেও 2টা, কিন্তু দ্বিস্বর ধ্বনি বললে কয়টা? 25টা। আবার যৌগিক স্বরধ্বনি বললে 25টি। যৌগিক স্বরবর্ণ কয়টা? 2টি। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টা? তাও 2টি। একটা ওই আর একটা ও। কেন এই দুইটা যৌগিক স্বরবর্ণ? কারণ এই দুইটা বর্ণের ভিতরে আরো 2টা বর্ণ লুকানো আছে। তো এই দুইটার ভিতরেও 2টা বর্ণ লুকানো আছে, এর ভিতরে আছে। যেমন ওই, ও রস্যই ওই, আর একটা কি? ও রস্যু ও। দেখেন, এইটা অনেকে আপনারা কি করেন? আপনারা বলেন ওই, এটা যদি আপনি অ দেন, ওই, এটা উচ্চারণ করে ওই করেন না, আপনি বলেন কি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। তারপরে কি বলি? কেউ কি একবার বলছেন ওইখানেতে বাস করে কানা বগির ছা? কে বলেন? না। আবার দেখেন, আমি ওই শুনছো, একটু কাছে আসো, এই যে ওই, কেউ বলি ওই শুনছো, ওই বলেন নাকি ওই? ওই, এটা উত্তরটা হবে ওই, উত্তরটা হবে ও রস্যই ওই ওই ওই। ক্লিয়ার সবাই? ও রস্যই ওই, ভুলেও অ রস্যই ওই এটা ঠিক দিবেন না, ও রস্যই। হ্যাঁ, যদি কোনো চাকরি পরীক্ষায় দেখেন 4টা অপশনের ভিতরে কোথাও ও প্লাস রস্যই নাই, সেক্ষেত্রে আপনি অ প্লাস রস্যই টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? মনে থাকে যেন। আর ও এর হলো ও আর রস্যু ও, আর ও রস্যই ওই, ও রস্যু ও। এখন দেখেন, এই চাকরি পরীক্ষা এটা তুলে দিয়েছে, আর একটা চাকরি পরীক্ষা বা বিশেষ পরীক্ষা এটা তুলে দেবে যে এটার ভিতরে কোন 2টি বর্ণ লুকানো আছে, ও রস্যই ওই, ও রস্যই ওই। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এবার ক্লিয়ার? ওরে আলামিন বলছে স্যার আমার হইছে, স্যার বুকে নিলেন না, ওকে বাবু আসো আসো, দেখি এবার দেখি কার কার হইছে, এবার দেখি একটু কার কার হইছে, এটা একটু দেখে। স্যার ওই, এইটা নবম দশম নতুন বোর্ড বইয়ে পড়ছিলাম, ভেরি গুড সেতু সরকার। এটা হলো বাংলা একাডেমি বলেন, ডিকশনারি বলেন, 8ম শ্রেণী বলেন, 6ম শ্রেণী বলেন, 9ম শ্রেণী বই বলেন, সব বইয়ে লেখা ও রস্যই ওই ওই ওই। ক্লিয়ার? আর বাজারে গাইড বইয়ে লেখা এটা, এটা কিন্তু ভুল উত্তর, এটা উত্তর। মনে থাকে জানো? ওই ওই ওইটা দেখে ওই 2টা ও রসে ওই, ও রসে ওই। আমার হয়েছে আলামিন মিয়া, আমার হয়েছে। দেখি আর কার কার হইলো, কার কার হই? পেয়েছি, প্রিয়াঙ্কা ঘোষ পেরেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কি? আমারটা হয়েছে স্বপ্ন রহমান, আমারটা হয়েছে ভেরি গুড। লিজা আক্তার হয়েছে ভেরি গুড। রিঙ্কি ও রসে ওই, সুমি ও রসে ওই। কি কামরুন্না শারমিন নাসিসার কিসটা আর পাইলেন না, ফেল আপনি। আচ্ছা দেখেন, খাদিজা, এটা কোনো কথা? ওরে বড়া, খাদিজা তুল কোবরা ও রসে ওই, মামুন মিয়া ও রসে ওই। ওরে মল্লিক রুহুল্লাহ স্যার আপনার বুকে স্থান পেলাম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তানিয়া আক্তার, আমি রাইট বলছিলাম, ভেরি গুড তানিয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেয়েদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ছেলেদেরকে অসংখ্য ধন্যবাদ, তবে মনে হয় ছেলেরা বেশি পারছে না। আচ্ছা লিজা আক্তার স্যার আমার হয়েছে, ভেরি গুড। লিপি আক্তার পারছি স্যার, গুড। সোনিয়া নন্দী স্যার আমার হয়েছে, গুড। তৈবুর রহমানের হয়েছে, গুড। ওর ইয়াস। মনিনাথ লিখছে স্যার ইয়াস, এবং শাহজা জুকা লিখছে, শিজুকা লিখছে স্যার ভেরি হেল্পফুল ভিডিও স্যার, ভেরি গুড ভেরি গুড। রাশিদা ইসলাম আমার হয় নাই, আরে তোমার হয় নাই। আরে হাবিব রহমান স্যার আমার হয়েছে, ভেরি গুড। তানভীর হোসেন স্যার আমার হয় না, ইসরে তানিয়া স্যার আমারও জানা ছিল। আরে গুড না, দেখি আর কি আছে, আর কি আছে, দেখি 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 দেখে দেখে আজকে সঠিকটা জানতে পারেন, গুড। এখন দেখেন, এই জিনিসটা যদি আপনি যদি বেসামরিক বিমান চলাচল পরীক্ষাতে আপনি যে কোনো একটা চাকরি পরীক্ষা দিতে যাইতেন, আপনি যদি যে কোন 2টি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয়, আপনি দেখেন এটা ভুল করতেন না। তাই জিনিসটা শিখাই দিলাম। দেখেন কি কি শিখতে পারলেন, যে বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টা,
25টা। যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। যৌগিক স্বরবর্ণ কয়টা? 2টা, একটা হলো ওই আর একটা হলো ও। আমরা অনেকে বুঝতে পারি না যে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর ধ্বনিটা কি। এগুলো কিন্তু 25 প্রকারের কিন্তু শব্দের ভিতর থেকে আমাদের বের করতে হয়। যখন আমরা দ্রুত কথা বলি তখন ওর ভিতরে পাশাপাশি যদি 2টা স্বরধ্বনি থাকে তাহলে হয়। যেমন তাকে কিভাবে আসে, পরীক্ষায় কিভাবে আসতে পারে দেখেন। এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসছে যে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ। দেখেন এর আগে একটা প্রশ্ন আসছে, এভাবে দেখি আপনারা পারেন কিনা। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ? যৌগিক স্বরধ্বনির উদাহরণ, হ্যাঁ দেখি কে কে পারেন। অপশনে দিয়ে দিই আমি। ক নম্বরে হলো কদু, ক দশ কেদু কদু। খ নম্বরে হলো মার্বেল। ঘ নম্বরে ছিল বউ। ঘ নম্বরে হলো থানকুনি। আর আরো একটা দিয়ে দিই, ওমান নাম্বার দিয়ে দিই লাউ। আচ্ছা দেখেন এখানে বলছে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ, মানে নিচের কোন শব্দে যৌগিক স্বরধ্বনি আছে এগুলো ভাঙতে হবে। অর্থাৎ পাশাপাশি 2টা যদি স্বরধ্বনি থাকে তাহলে সেটা কি, কোনটা হবে দেখি উত্তরটা। দেখি 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 ওই স্যার আপনারা প্রাইমারির জন্য ক্লাস নিচ্ছেন? স্যার আপনারা প্রাইমারির জন্য ক্লাস, অবশ্যই আমাদের প্রাইমারি ব্যাচ আছে তো। হ্যাঁ ওই বেবি স্যার, গুড। একজনে ফাতেমা আফরিন লিখছেন বউ। আমাদের হাবিবুর রহমান বলছে স্যার লাউ, কেউ বলছে লাউ, কেউ বলছে কদু। দেখেন এই জিনিসটা আপনারা কেন পারেন না? স্যার সাধু স্যারের স্যার আপনাকে অনেক মিস করছে ক্লাসে। আচ্ছা মনি মনি মনি, আচ্ছা দেখি দ্রুত 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 বলেন কি হবে বলেন তো, একটু বলেন তো দেখি কে পারেন কে পারেন দেখি। বউ বউ লাউ, সবাই লিপি আক্তার বউ, কেউ বলে প্রিয়াঙ্কা ঘোষ লাউ। আজকে যৌগিক স্বরধ্বনিটা শিখাই দিই, জীবনে আর ভুলবেন না। হ্যাঁ আজকে একটু দেখেন যৌগিক স্বরধ্বনিটা শিখাই দিই, দেখেন এগুলো সব বাদ দিই। আচ্ছা দেখেন কিছু নাম বললাম, আমি বললাম একটা নাম বললাম মাইশা, আর একটা বললাম কি মাইশা, আর একটা বললাম হলো এই যে ঝর্ণা, আরেকটা বললাম কি ঝর্ণা। দেখেন এটা যদি ভাঙেন প্রথমে কি ম, এ আকারের জন্য নিবেন সরেয়া, এরপর এই রস্যই লিখবেন রস্যই, এরপর তালবস্য, এরপর নিবেন আকার। দেখেন আমি বলছি পাশাপাশি যদি 2টা স্বরধ্বনি থাকে তাহলে সেটা কি হবে? যৌগিক স্বরধ্বনি হবে। আপনি যৌগিক আমাদের মূল স্বরধ্বনি কয়টা? 6টা। তো এখানে দেখেন এই আ এবং রস্যই পাশাপাশি আছে, সুতরাং এই মাইশা শব্দটিতে কি আছে? যৌগিক স্বরধ্বনি আছে। কিন্তু ঝর্ণা এই শব্দটা আছে। আবার মনে মনে করবেন নাসি স্যার ঝর্ণা বানান ভুল লেখছে, তাই না? আপনাদের তো আবার অভ্যাস আছে, আপনার তো আবার ঝর্ণা বানান লেখেন এইটা, এটা ঝর্ণা বানান ভুল, অরিজিনাল ঝর্ণা বানান এইটা। কত বানান শিখাইলাম আপনাদের। দেখেন ঝর্ণা এটা যদি আপনি ভাঙেন প্রথমে কি হয়? ঝ ঝ, এরপর কি র, এরপর কি দন্ত ন, এরপর কি আ। ঝর্ণা কই একটা মাত্র স্বরধ্বনি আছে, তার মানে এটা হবে না। এই মাইশা শব্দটা আছে। এবার দেখেন আমি যে বললাম কদু শব্দটা আছে কিনা, দেখেন কদু, ক দশ কেদু কদু। আর একটা লিখছিলাম বউ, আর একটা লিখছিলাম লাউ। একটু ভাঙে তো। কদু প্রথমে কি ক, এবার কি দ, এই রস্যুকারটার পরিবর্তে এটা লিখবেন রস্যু। আবার দেখেন বউ, এটা তো 2টা আছে, ব আর একটা কি রস্যু, এটা তো হবেই না। লাউ এটা কি আছে? প্রথমে আছে ল, এরপর আছে আ ধ্বনিটা, এরপর আছে রস্যু লাউ। এই যে পাশাপাশি 2টা স্বরধ্বনি আছে, সুতরাং উত্তরটা হবে লাউ। যারা যারা লাউ টিক দিয়েছিলেন সবাইকে ধন্যবাদ, সবাইকে দেখি কে কে পারছে লাউ, কে কে দিয়েছিলেন বলেন তো। হ্যাঁ লাউ কার কার হয়েছে বলেন তো, লাউ 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 মার্বেল, আরে না লাউ বউ একটা হবে কনফিউজ, আরে না লাউ 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 লাউ। আচ্ছা এবারে ক্লিয়ার কিনা, যদি এই কোন চাকরি পরীক্ষা আসে নিচের কোন শব্দে যৌগিক স্বরধ্বনি আছে, নিচের কোন শব্দে। এবার দেখি আপনাদের যার যে নাম, আপনাদের যে নামগুলো আছে নামগুলো থেকে কার নামের ভিতরে যৌগিক স্বরধ্বনি আছে একটু বের করেন তো। কার নামের ভিতরে যৌগিক স্বরধ্বনি আছে আপনাদের নিজেদের নামগুলো একটু পানি দিত। কার নামের মধ্যে যৌগিক স্বরধ্বনি আছে দেখি তো, একজন বলেন তো। দেখি কার নামের ভিতরে যৌগিক স্বরধ্বনি আছে দেখি তো, কার নামের ভিতরে আছে বলেন তো। কার নামের আছে? কারো নামের ভিতরে আছে জাকারিয়া, দেখি জাকারিয়ার ভিতরে আছে কিনা। জাকারিয়া দেখি এর ভিতরে যৌগিক স্বরধ্বনি আছে। প্রথমে কি জ, এরপর কি আ, এরপর কি ক, এরপর কি আ জাকা, এরপর কি র, এরপর কি রস্যই, এবার কি অন্তস্থ আকার জাকারিয়া।
এই পাইয়া গেছি পাকা জাকারিয়া ইয়া, এই যে পাইয়া গেছি জাকারিয়া শব্দের ভিতরে যৌগিক স্বরধ্বনি আছে, জাকারিয়া শব্দের ভিতরেও আছে 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 জাকারিয়া আছে। হ্যাঁ মারিয়া মারিয়া মারিয়া, দেখি মারিয়া শব্দে আছে কিনা, দেখি মারিয়া শব্দে আছে কিনা, ময়কার ম রস্কির অন্তিস, দেখি মারিয়া শব্দে আছে না। প্রথমে কি ম, এ আকারের জন্য লিখবেন আ, মা তারপর র, মার ই, এরপর রসই মারি, এরপর আছে আ, মারিয়া। হ্যাঁ মারিয়া শব্দের ভিতরেও আছে, মারিয়া শব্দের ভিতরে আছে, মারিয়া শব্দের ভিতরে আছে। গুড 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 গুড, পেরেছেন পেরেছেন, গুড পারছেন সবাই, পারছেন তো, গুড গুড। আয়েশা গুড, আলামিনে আছে, আল আমিন, ওরে বাবারে বাসনা রানী। আচ্ছা যাই হোক সবাই মোটামুটি পেরেছেন, পরীক্ষা যদি পারেন তাহলে হবে। আমাদের নেক্সট প্রশ্ন যাই। যত্ন করলে রত্ন মিলে, এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? এটা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষা আসছে। তা যত্ন করলে রত্ন মিলে, এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? আপনারা এটা কি অসমাপিকা, অনুক্ত নাকি দ্বিকর্মক নাকি সমাপিকা? দেখি দেখি কে কে পারেন দ্রুত বলেন দেখি দেখি দেখি, দ্রুত দ্রুত উত্তরটা করেন, দ্রুত করেন, দ্রুত উত্তরটা করেন, দেখি কে কে পারেন। হ্যাঁ এটা সবাই পারেন কেমনে এত? সবাই বলেন ক। আচ্ছা যারা উত্তরটা পারছেন ভেরি গুড, যারা না পারছেন আমি তাদেরটা একটু বুঝাই দিচ্ছি। এটা দেখেন, আমরা জানি ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কিন্তু দুই প্রকার। পদ প্রকরণের বিসিএস এর ক্লাসে কিন্তু আমি এটা পড়িয়েছি যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, একটা হলো সকর্ম, একটা হলো সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। এই জিনিসটা একটু খেয়াল করেন, একটা হলো সমাপিকা আর একটা অসমাপিকা। এই দুইটার মধ্যে কি সমাপিকা মানে কি সমাপ্ত, এই সমা মানে কি সমাপ্ত, অসমা মানে অসমাপ্ত, তার মানে এটা হলো সমাপ্ত ক্রিয়া, এটাকে মনে রাখবেন সমাপ্ত ক্রিয়া, আর এটা হলো অসমাপ্ত ক্রিয়া। তার মানে সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়াটা দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণভাবে ব্যক্ত করা যায় সেটাকেই বলে সমাপিকা ক্রিয়া। আর অসমাপ্ত মানে অর্থাৎ যে ক্রিয়াটার ভিতরে একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে ওটাই কি অসমাপিকা ক্রিয়া। তা যে ক্রিয়াটার মধ্যে তীব্র একটা আকাঙ্ক্ষা থাকবে ওটা অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াটার মধ্যে কোনো আকাঙ্ক্ষা থাকবে না সেটা কি সমাপিকা ক্রিয়া বা সমাপ্ত ক্রিয়া। যেমন আমি একটা উদাহরণ আপনাদের দিয়ে দিই, দেখো তুমি আসলে বিরিয়ানি রান্না করে একসাথে খাবো। আচ্ছা বলেন এই বাক্যের ভিতরে ভার্ব আছে কয়টা? এই একটা, এই বাক্যে ভার্ব আছে একটা, দুইটা, তিনটা। আচ্ছা এই বাক্যটার ভিতরে অসমাপিকা ক্রিয়া কোনটা একটু বের করেন তো, এই বাক্যটার ভিতরে অসমাপিকা ক্রিয়াটা একটু বের করেন তো দেখি, দেখি এর ভিতরে অসমাপিকা ক্রিয়া কোনটা একটু বের করেন দেখি। তিনটা, নীলাকাশে তারা বলছে স্যার তিনটা, পদ্মা বলছে স্যার এখানে বলছে আসলে অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ দেখেন আসলে একটা ভার্ব। দেখেন আপনি কি করবেন অসমাপিকা সমাপিকা কিভাবে বের করবেন জানেন? আপনি এই পর্যন্ত চেপে দেন, এদিকে কি আছে ওদিকে তাকাবেন না পরীক্ষার হলে, আপনি এই পর্যন্ত ঢেকে রাখেন। তা কি বললেন দেখেন, তুমি আসলে মনে একটা আকাঙ্ক্ষা জাগছে, এই আমি আসলে কি হবে দুষ্ট বলো, তাড়াতাড়ি বলো নতুবা কিন্তু আসবো না, তোমার কথার ভিতরে রং আছে। তুমি কি কইলা? তুমি আসলে মানে কি রং আছে না, রং আছে, আকাঙ্ক্ষা জাগছে মনে একটা তীব্র, না দুষ্ট কোথাকার আমি আসবো না, তুমি দুষ্ট শয়তান আসবো না। তাই যে তুমি আসলে ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগছে তীব্র, এটাই হলো অসমাপিকা ক্রিয়া। এটা কি অসমাপিকা ক্রিয়া। বিরিয়ানি রান্না করে, এই যে করে এটা একটা অসমাপিকা ক্রিয়া। কি বিরিয়ানি রান্না করে একটা আকাঙ্ক্ষা আছে, এরপর আরো শোনার ইচ্ছা জাগতেছে, এটা অসমাপিকা। আর খাবো কোনো ইচ্ছা নাই, এটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে বলছে যত্ন করলে, এই পর্যন্ত ধরো, এই যে ঢেকে রাখো যে কি
যত্ন করলে কি হবে, কি হবে, যত্ন করলে কি হবে, আকাঙ্ক্ষা জাগছে, তাই না? যত্ন করলে কি হবে, আকাঙ্ক্ষা যাচ্ছে যে যত্ন করলে তোমার গার্লফ্রেন্ডরা ভালো থাকবে। তা সুতরাং এটা অসমাপিকা ক্রিয়া, উত্তরটা হবে অসমাপিকা, অসমাপিকা। আর রত্ন মিলে, এই মিলে যাওয়াটা ওটা হলো সমাপিকা ক্রিয়া। ক্লিয়ার সবাই? কি পারছেন? ক্লিয়ার সবাই? কথা কন না কেন? ক্লিয়ার 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 কিনা? গুড। আসলে অসমাপিকা, অসমাপিকা, গুড 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 গুড। বেসিক থেকে শিখতে একটা জিনিস কি, চাকরি পরীক্ষায় শুধু বিগত সালে প্রশ্ন পড়লে আপনি 80% কভার পাবেন, কিন্তু বাকি 20%-এর জন্য বেসিক জানতে হবে। বেসিক ক্লাস যদি করেন, এগুলো যদি পদ প্রকারে ক্রিয়াপদ, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, এগুলা বিস্তারিত ক্রিয়াপদ সম্পর্কে জানতে হবে। এগুলা বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে আসে কিন্তু। ক্লিয়ার? লিখছেন? গুড 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 গুড, সবাই পারছে, বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবাই পারছেন, ভেরি গুড গুড। হ্যাঁ, পেট আলামি লিখছে স্যার, পেট ক্লাসে শিখছে, গুড। পরের প্রশ্ন দেখেন, এটাও দেখেন, এখন গোল্লায় যাও বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে। আপনাদের ক্রিয়াপদটা আমি একটু বিস্তারিত পড়াই দিই যাতে কাজে লাগবে। কথা না কেন, আপনার ক্রিয়াপদটা একটু শিখাই দিব, কমেন্টের মাধ্যমে জানান ক্রিয়াপদটা কি শিখাই দিব কিনা একটু বলেন না। ক্রিয়াপদটা শিখাই দিব কিনা একটু বলেন। দিব ক্রিয়াপদটা একটু শিখাই দিব, একটু দেখেন। এই জিনিসটা বোঝার আগে আপনাদের একটু ধারণা দেই, যে সেটা হলো আমরা এই যে কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াপদ আবার 3 প্রকার, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক ক্রিয়া। তাই কি বললাম, কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াপদ কত প্রকার? 3 প্রকার, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। এটা কিন্তু পরীক্ষা আসে। এখন সকর্মক ক্রিয়া কি? যে ক্রিয়ার একটা মাত্র অবজেক্ট থাকে। অবজেক্ট কি? কর্ম। কর্ম চেনার উপায় কি? দেখেন, অবজেক্ট বা কর্ম চেনার উপায় হলো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি অবজেক্ট বা কর্ম। তার সকর্মক ক্রিয়া কি? যে ক্রিয়ার একটা অবজেক্ট আছে। অকর্মক ক্রিয়ার কি? যে ক্রিয়ার একটাও অবজেক্ট থাকে না। দ্বিকর্মক ক্রিয়া কি? যে ক্রিয়ার 2টি অবজেক্ট আছে তাকে আমরা কি বলবো? দ্বিকর্মক ক্রিয়া। তাই পরীক্ষা আসবে নিচের কোনটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ, নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ। ক্লিয়ার? এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তা যে ক্রিয়ার একটাও অবজেক্ট থাকে না তাকে বলে কি? অকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার একটা অবজেক্ট থাকে সেটাকে বলে কি? সকর্মক ক্রিয়া। আচ্ছা দেখি একটা বাক্য দিয়ে দেখি, এই বাক্যটা দেখি কে পারেন। মেয়েটি চোখে দেখে না, মেয়েটি চোখে দেখে না। বাজারে অনেক গাইড বই, এটা ভুল। মেয়েটি চোখে দেখে না, এটি কোন ক্রিয়ার উদাহরণ? এটি কোন ক্রিয়ার উদাহরণ? দেখি উত্তর দেন। সকর্মক ক্রিয়া। খ নম্বরে দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। বলেন, মেয়েটি চোখে দেখে না, এটি কোন ক্রিয়ার উদাহরণ? দেখি কে পারেন। মেয়েটি চোখে দেখে না, এটি কোন ক্রিয়ার উদাহরণ? বলেন তো। মেয়েটি চোখে দেখে না, এটি কোন ক্রিয়ার উদাহরণ? কে পারেন? দেখি একজন বলছে অকর্মক ক্রিয়া, কেউ বলছেন সকর্মক ক্রিয়া। আমি আবার বলে দিই, এখানে ক্রিয়াপদ কোনটা? এই দেখে না, এটা হলো ভার্ব। আমি বলেছি এই ধরনের প্রশ্ন পারতে হলে পরীক্ষা হলে আপনাকে ভার্ব চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে। একটা বাক্যের ভিতর অবজেক্ট বা কর্ম কিভাবে বের করে, এই ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। ভার্বকে কি বা একবার কি দিয়ে প্রশ্ন করবেন, একবার কাকে দিয়ে প্রশ্ন করবেন। যদি কি দিয়ে প্রশ্ন দিয়ে একটা পাওয়া যায় বা কাকে দিয়েও যদি একটা পাওয়া যায় তাহলে হবে দ্বিকর্মক ক্রিয়া। আর যদি কি বা কাকে দিয়ে যদি একটা উত্তর পাওয়া যায় তাহলে মনে করবে সকর্মক ক্রিয়া। আর যদি কি বা কাকে দিয়ে কোনো প্রশ্নের উত্তরই না পাওয়া যায় তাহলে সেটা হবে অকর্মক ক্রিয়া। দেখি কি হবে। বাংলাদেশে অধিকাংশ স্টুডেন্টরা এই প্রশ্নটা ভুল করে। এইটা যখনই পরীক্ষা আসে যে মেয়েটি চোখে দেখে না এটি কোন ক্রিয়ার উদাহরণ, বাংলাদেশের 95% স্টুডেন্ট এটা ভুল উত্তর করে। দেখেন এবার আমি প্রশ্ন করি, আমি বলছি অবজেক্ট বের করে কিভাবে, ভার্বকে কি দিয়ে, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করেন। আচ্ছা এখানে দেখে না, এখন প্রশ্ন প্রথম কি দিয়ে দেখেন, কি দেখে না, কি দেখে না উত্তর আছে নাই। কি দেখে না মেয়েটি না চোখে না, তাও হয় না। কি দেখে না উত্তর কিন্তু নাই, তার মানে এটা হবে না।
কাকে দেখে না, কাকে দেখে না তাও নাই। তো এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম, কোনো উত্তরই তো নাই। সুতরাং এটা 100% অকর্মক ক্রিয়া। কি হবে? অকর্মক ক্রিয়া। যদি এই বাক্যটা বলতো মেয়েটি চোখে কি, মেয়েটি চোখে পর্বত, মেয়েটি চোখে পর্বত দেখে না, তাহলে আমি, বা মেয়েটির চোখে এই লাইনটা যদি থাকতো তাহলে কি দেখে না, উত্তর আসতো পর্বত। চোখ তো একটা যন্ত্র, চোখ একটা কি যন্ত্র, এটা কি অবজেক্ট না? এই যন্ত্রটা দিয়েই তো সবকিছু দেখে সে। যদি এখানে আসতে মেয়েটির চোখে নদী দেখে না, তাহলে কিন্তু উত্তরটা সকর্মক ক্রিয়া হইতো। যেহেতু এখানে সে কিছুই উত্তরে আসতেছে না, সুতরাং এটা 100% অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। ক্লিয়ার সবাই? পারছেন এটা? দেখছেন আপনাদের লেভেল কতটা জিরো, লেভেলটা কতটা জিরো। কেন আপনাদের চাকরি হয় না? কেন প্রাইমারি পরীক্ষা টিকেন না? কেন বিসিএস পরীক্ষা পিলিতে টিকতেছেন না? কেন আপনারা নিবন্ধন পরীক্ষা টিকতেছেন? কেন এই ছোট ছোট চাকরি পরীক্ষা প্রতি শুক্রবার শনিবার কেন আপনারা এই চাকরি পরীক্ষাগুলো টিকেন না? কারণ আপনাদের বেসিক দুর্বল। আপনাদের কলিকাতা হারবাল খাওয়াইলেও কাজ হইতো না, বুঝছেন? দেখছেন সহজ জিনিসগুলো আপনারা পারতেছেন না। আচ্ছা আমি আর বাদ দেই, দেখেন ধোপাকে কাপড় দাও, এটি কোন ক্রিয়ার উদাহরণ? এটি কোন ক্রিয়ার উদাহরণ? এটাও অপশন দিয়ে দিই, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। দেখি এটা কে পারেন। ধোপাকে কাপড় দাও, এইটা না পারলে পিটাবো আমি, মনে রাখেন। দ্রুত কি হবে? দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখি দেখি কে পারেন, কে পারেন। সোনিয়া নন্দী সকর্মক, ইসরাত দ্বিকর্মক, রাশিদে ইসলাম সকর্মক, সকর্মক, জান্নাতুল ফেরদৌস ক সকর্মক, মিরাজ বলছেন গ দ্বিকর্মক, লিয়াকত বলছেন সি দ্বিকর্মক, দ্বিকর্মক। দেখি এবার কয়জনে পারেন। দেখেন এই যে আমি যে ডিপলি যে জিনিসগুলো শিখাই, কই দেখি না তো অন্য কোনো পেজে, অন্য কোনো স্যাররা এত ডিপলি শেখায় না। সহজ সহজ প্রশ্ন দিয়া পরীক্ষার উত্তর বুঝাই দিচ্ছে, আপনারা বাহাবা দিচ্ছেন। কিন্তু আসলে দেখেন পরীক্ষা হলে আপনি যদি এগুলো যদি ডিপলি পারেন তাহলে আপনার চাকরিটা হবে, নতুবা হবে না। এই পরীক্ষায় যে পরে চাকরি এইটাই যে দিবে এখন গোল্লায় যাও তা কিন্তু না, বানাই দিবে। আপনি যদি বেসিক ভালো থাকে তাহলে আপনি যে কোনো চাকরি পরীক্ষায় পারবেন। আচ্ছা ফাতেমা আফরিন জেরিন সে বলছে স্যার 100% জি হবে, জয়রসিকের জি, কোনো বফালা হবে না। আচ্ছা দেখেন এবারে ভার কোনটা? দাও, এটা হলো ভার। আচ্ছা প্রশ্ন করে এবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন? কি দাও? কাপড়, উত্তর চলে আসছে, একটা পাইলাম অবজেক্ট। এবার কাকে দিয়ে প্রশ্ন, কাকে দাও? ধোপাকে দাও, এই একটা অবজেক্ট। এই বাক্যে দুইটা অবজেক্ট পাইলাম। একটা বাক্যে যদি দুটো অবজেক্ট থাকে তাহলে যেটা বস্তুবাচক এটাকে বলে মুখ্য কর্ম। এই কাপড়টা হলো এই বাক্যের মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক যেটা ধোপা এটাকে বলে গৌণ কর্ম, এটা বলে গৌণ কর্ম। সুতরাং এটার উত্তরটা হবে দ্বিকর্মক, দ্বিকর্মক, দ্বিকর্মক। কে পারছেন? কে পারছেন? কে পারছেন? দেখি কথা কন না কেন, কে পারছেন? কে পারলেন একটু বলেন। শোনেন একটা জিনিস কি, সহজ সহজ ওই বোর্ডে ইউটিউবে দেখবেন টিচারের অভাব নাই বাংলাদেশের। ইংরেজি শিক্ষকের অভাব নাই, ম্যাথ বাংলা কোনো শিক্ষকের অভাব নাই, কিন্তু একটা জিনিসের ইউটিউবে অভাব আছে, মানসম্মত শিক্ষকের। এটা সবসময় মাথায় রাখবেন। বোর্ডে লেখা লেখা ওই দেখে দেখে ছোট্ট একটা জিনিস বুঝানো সহজ, আর বেসিক থেকে বুঝানো এতটা সহজ না। আরেকটা বাক্য দিয়ে দেখেন, মেয়েটি আমাকে গতকাল একটি পাঞ্জাবি দিয়েছে। বলেন এটা কোন ক্রিয়ার উদাহরণ? বলেন তো, বানাই দিলাম, দেখি এটা কি বলেন তো। মেয়েটি আমাকে গতকাল একটি পাঞ্জাবি দিয়েছে, এটি কোন ক্রিয়ার উদাহরণ? দ্রুত বলেন। এখানে ক্রিয়াপদ কোনটা? এটা ক্রিয়াপদ। এটি কোন ক্রিয়ার উদাহরণ? দ্রুত বলেন।
দেখে এটা দেখি, মেয়েটি আমাকে গতকাল একটি পাঞ্জাবি দিয়েছে, এই বাক্যটা কোন ক্রিয়ার উদাহরণ? দেখেন এই যে বেসিক গুলা শিখতেছেন এগুলাই কাজে দিবে। পরীক্ষা হলে দিয়ে দিবে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। যেভাবে আসুক পরীক্ষায় ঘুরে আপনি পারবেন। কিন্তু দেখেন ইজিলি কিন্তু সবাই উত্তরটা পারলেন, সবাই বলছেন স্যার দ্বিকর্ম, ইজিলি পারলেন। কিভাবে দেখেন, দিয়েছে, কি দিয়েছে? পাঞ্জাবি দিয়েছে। কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। এই বাক্যেও দুইটা অবজেক্ট পাওয়া গেল। এর ভিতরে বস্তুবাচক যেটা, এটা হলো ভাইয়া মুখ্য কর্ম। এর ভিতরে বস্তুবাচক ব্যক্তিবাচক যেটা, এটা হলো ভাইয়া গৌণ কর্ম। গৌণ কর্ম, গৌণ কর্ম। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 দেখছেন? গুড। দেখেন তা সকর্মক ক্রিয়া শিখাইলাম, অকর্মক ক্রিয়া শিখাইলাম, দেখছেন? পরীক্ষা যেন আসতে পারেন। আচ্ছা এখন দেখেন মিশ্র ক্রিয়াটা যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া। দেখেন এইগুলো যদি আপনি না জানেন তাহলে পরীক্ষাতে পারবেন? এই রিলেটেড প্রশ্নতে আসবে। আচ্ছা যৌগিক ক্রিয়াটা কি এটা আগে বোঝেন। যৌগিক ক্রিয়া কি? যৌগিক ক্রিয়া এটা চেনার উপায় হলো অসমাপিকা প্লাস সমাপিকা। অসমাপিকা প্লাস সমাপিকা, অসমাপিকা প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু কি? যৌগিক ক্রিয়া। অর্থাৎ বাক্যের ভিতরে পাশাপাশি দেখবেন আগেরটা অসমাপিকা পরেরটা সমাপিকা, তো অসমাপিকা প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু কি? যৌগিক ক্রিয়া। যেমন দেখেন মেয়েটি খাটে শুয়ে পড়লো। মেয়েটি না, খাটে না, মেয়েটি বিছানায় শুয়ে পড়লো। মেয়েটি বিছানায় শুয়ে পড়লো। বলেন এই মেয়েটি বিছানায় শুয়ে পড়লো, এটি কোন ক্রিয়ার উদাহরণ? দেখেন এটি কোন ক্রিয়ার উদাহরণ? এটা কি মিশ্র ক্রিয়া, যৌগিক ক্রিয়া, দ্বিকর্ম, নাম ধাতুর ক্রিয়া? এটা কেমনে বুঝবেন? মেয়েটি বিছানায় শুয়ে পড়লো। এখন দেখেন আমি বলেছি কি পূর্ব পদটা অসমাপিকা পরেরটা সমাপিকা। পূর্ব পদটা যদি অসমাপিকা হয় পরেরটা সমাপিকা হবে, তাহলে হয়ে যাবে যৌগিক ক্রিয়ার উদাহরণ। এই যে মেয়েটি বিছানায় শুয়ে, এটা হলো অসমাপিকা ক্রিয়া। একটা তীব্র আকাঙ্ক্ষা, মেয়েটি বিছানায় শুয়ে কি করবে? তীব্র আকাঙ্ক্ষা জাগছে, তো এটা হলো অসমাপিকা ক্রিয়া। এটা হলো অসমাপিকা ক্রিয়া। আর পড়লো, শেষ, কোনো সমস্যা নাই, এটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে এই যে দেখেন মেয়েটি বিছানায় শুয়ে পড়লো, এটা কোন ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়ার উদাহরণ। এটা কিসের উদাহরণ? যৌগিক ক্রিয়া। দেখেন এরকম যৌগিক ক্রিয়া পরীক্ষার হলে কি দিবে? দেখেন পরীক্ষার হলে তো আর এই বাক্য নাও দিতে পারে, পরীক্ষা হলে দিবে। দেখেন এই বাক্যটা অনেক চাকরি পরীক্ষা আসছে। সাইরেন বেজে উঠলো। সাইরেন কি করলো? বেজে উঠলো। এটি কোন ক্রিয়ার উদাহরণ? পরীক্ষা বলবে এটি কোন ক্রিয়ার উদাহরণ? দ্রুত দ্রুত দ্রুত। সাইরেন বেজে উঠলো, দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত। সাইরেন বেজে উঠলো। দেখেন এখানে আপনি দেখেন সাইরেন বেজে আকাঙ্ক্ষা আসছে, সাইরেন বেজে আকাঙ্ক্ষা। এই যে পূর্বত অসমাপিকা, আর উঠলো ভাবটা কি? সমাপিকা। তাহলে পূর্বত অসমাপিকা পরেরটা সমাপিকা ইজ ইকুয়াল টু যৌগিক ক্রিয়া। এবং আপনাদের কাছ থেকে এরকম একটা উদাহরণ দেন তো, আপনার একটা যৌগিক ক্রিয়ার উদাহরণ দেন, পরীক্ষা হলে আসলে যেন পারেন যে নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ। দেখি তো একজন একটা যৌগিক ক্রিয়ার উদাহরণ দেন তো, একটা যৌগিক ক্রিয়ার উদাহরণ দেন দ্রুত। আপনারা দেখি কে মানে এক একজনের একটু উদাহরণ দেন দ্রুত, যৌগিক ক্রিয়ার উদাহরণ দেন দ্রুত। লিখছেন লিখছেন, একজনে লিখছেন স্যার নাম ধাতুর উদাহরণ দেন। নাম ধাতুর, নাম ধাতু আছে? হ্যাঁ আছে। এই নাম ধাতু কি? এটা হলো বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে যদি আ প্রত্যয় যুক্ত হয় সেটা, ঠিক আছে? যেমন একটা জিনিস, যেমন নাম ধাতুর উদাহরণ কি জানো? এই যে বেতা, মূল শব্দ কি? বেত, এর সাথে কি আছে? বেত হলো একটা নাউন, নাউনের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় এটা, ঠিক আছে? যেমন আমাকে ধমকিও না, আমাকে ধমকি, ধমক থেকে কি? ধমকা, ধমক যোগকা, ধমকা, এরকম। তা বিশেষ বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা হয় নাম ধাতুর, অর্থাৎ যুক্ত থাকবে। এখানে কোথাও যুক্ত নাই, সুতরাং এটা হবে না। বেজে উঠলো, বেজে, ছেলেটি গান শুনছে না, এটা হবে না। আমি বাজারে যাব, হ্যাঁ ফাতেমা আপনি ঠিক বলছে স্যার, আমি বাজারে যাব, আমি বাজারে, এটা অসমাপিকা, যাবো সমাপিকা, গুড, এটা হয়েছে। দেখি
আমি ভাত খেয়ে আসলাম, শোয়েব আহমেদ, গুড। খেয়ে আসলাম, পূর্বত অসমাপিক পড়ে, গুড। আমি বসে আছি, ভেরি গুড, বসে অসমাপিকা, আছি সমাপিকা, গুড। ঘটনাটা শুনে রাখো, হ্যাঁ শুনে রাখো, শুনে অসমাপিকা, রাখো সমাপিকা, গুড। হ্যাঁ, সে হেসে উঠলো, সে হেসে উঠলো, সে কেঁদে উঠলো, হবে না? সে হেসে উঠলো, সে কেঁদে উঠলো, সে কেঁদে দিল, হবে না? কি? সে কেঁদে দিল, এই দেখো, সে কেঁদে দিল, হয়ে গেল। তা অসমাপিকের সময় পারবে না। স্যার পড়তে বসলে ঘুম আসে, হ্যাঁ পড়তে বসলে হবে তো। সে নেচে উঠলো, বাহ, হবে তো। স্যার মোবাইল নিয়ে ক্লাস করলাম, স্যার আমি মোবাইল নিয়ে ক্লাস, আমি মোবাইল নিয়ে, না এটা হবে না, আমি মোবাইল নিয়ে ক্লাস করলাম, এটা হবে না। গানটি গাওয়া হোক না, হবে না। তুমি আসলে আড্ডা দিব, তুমি আসলে, না এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আমি ভাত খেয়ে ফেললাম, ভাত খেয়ে ফেলাম, গুড, এটা হয়েছে। খালেকুজ্জামান এটা ঠিক আছে। আমি বেড়াতে যাব, হ্যাঁ এটাও হয়েছে। সে নেচে উঠেছে, এটা হবে। সে হেঁটে স্কুলে, আমি হেঁটে স্কুলে গেলাম, এটা তো দুইটা হয়ে গেছে একেবারে। কেঁদে উঠলো, আমি স্কুলে যাব, আমি গান গাই না, এটা হয় নাই। আমি কাজটি করবো, এটাও হবে না। ছেলেটি ক্লাসে আসলো, হ্যাঁ এটা হয়েছে। সে ছেলেটি ক্লাসে আসলো, এটা হয়েছে, গুড। সে পড়তে লাগলো, হ্যাঁ এটাও হয়েছে। সে পড়তে লাগলো, গুড। তুমি প্রেমের মানুষ, কই এটা আবার কি, এটা কিছু হয়েছে? আমি খেতেও বসবো, আমি খেতে বসবো, হ্যাঁ গুড, এটা হয়েছে। স্যার রংপুরে আপনার বইটা পাইলাম না। আচ্ছা আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিয়ে অফিসে পেয়ে যাবে, হ্যাঁ আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে হবে। স্যার দেখি পরিমণি স্যারের স্বপ্নে এসে দুষ্টামি করে, হয় নাই তো? হ্যাঁ স্বপ্নে এসে দুষ্টামি, একসাথে অনেকগুলো হয়ে গেছে। শিশুটি হেসে উঠল, গুড। যাই হোক, অর্থাৎ পূর্ববর্তী অসমাপিকে পরটা যদি সমাপিকে করে হয় সেটা হলো যৌগিক ক্রিয়ার উদাহরণ। আর জীবনে ভুলবেন না, যৌগিক ক্রিয়া যেন আর জীবনে না ভুলেন। এবার দেখেন মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়াটা কি? বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে দেখেন এই জিনিসটা ভালো করে খেয়াল রাখেন। মিশ্র ক্রিয়া বিশেষ পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষায় পারেন যেন। দেখেন আমার টার্গেট, আমাদের জব মেডিসিন টার্গেট হলো প্রত্যেক শিক্ষকদের আমাদের কিন্তু বলে দেওয়া যে আপনি যা পড়াবেন স্টুডেন্টরা যেন ভালো করে বুঝে। যদি না বুঝে তাহলে আপনার পড়ানোর দরকার নাই, ঠিক আছে? কারণ এখানে স্টুডেন্টরা কষ্টে, বেকার ছেলেমেয়েরা টাকা, কষ্টের টাকা দিয়ে ভর্তি হয়। এবার যদি তারা কিছু না শিখে তাহলে তো জব মেডিসিনে আসার দরকার নেই। তার বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে ভালো করে বুঝবেন, এবং ধনাত্মক শব্দের পরে কি? যাওয়া, খাওয়া, পাওয়া, যাওয়া, খাওয়া, পাওয়া, মারা, কাটা, দেয়া। তাহলে কি? যাওয়া, খাওয়া, পাওয়া, মারা, কাটা, দেওয়া, করা, ঠিক আছে? করা ইত্যাদি যুক্ত থাকে। তা যাওয়া, খাওয়া, মারা, কাটা, দেওয়া, করা ইত্যাদি যুক্ত থাকে। ইত্যাদি কি? ইত্যাদি যুক্ত থাকে। এটা কিন্তু এই নাম ধাতুর মতোই, কিন্তু নাম ধাতুতে কিন্তু এগুলা থাকে না। নাম ধাতুর সঙ্গে আ থাকে, শুধু নাউনের পরে আ থাকে। আচ্ছা এখানে কি আছে? অবশ্যই নাউন, অবশ্যই অ্যাডজেক্টিভ, অবশ্যই ধনাত্মক শব্দ। এখন ধনাত্মক শব্দ কোনটা? মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ, মানুষ বানাইছে। যে ঝম ঝম করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা যেটা পড়ে দেখছে মানুষ কেমনে পড়ে? ঝম ঝম, একই শব্দ দুইবার, ঝম ঝম। কল কল, ঠন ঠন, মর মর, বন বন, দেখছেন? শন শন, ঠন ঠন, বন বন, কর কর, মর মর, এগুলোকে বলে ধনাত্মক শব্দ। মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ, এগুলোকে কি বলে? ধনাত্মক শব্দ। এখন দেখে ধনাত্মক শব্দের পরে বলছে, এখন পরে কি? করা। এই করা দিয়ে আমি যদি পরীক্ষা আসে ভন ভন করা, এটি কোন ক্রিয়ার উদাহরণ? এই ভন ভন করা, ঠন ঠন করা, শন শন করা, এগুলো হলো মিশ্র ক্রিয়ার উদাহরণ। পরীক্ষা আসবে ভন ভন করা, এটা কোন ক্রিয়ার উদাহরণ? মিশ্র ক্রিয়ার উদাহরণ। আবার দেখেন মারা দিয়ে যদি একটা বলেন, যেমন চোখ মারা, চোখ মারা, এই চোখ এটা কি? নাউন। এই নাউনের পরে কি বসাইলাম? মারা। পরীক্ষা আসতে পারে চোখ মারা এটি কোন ক্রিয়ার উদাহরণ? এটা হলো মিশ্র ক্রিয়া। চোখ মারা। দেখি আপনার একটা উদাহরণ দেন তো, আপনার একটা উদাহরণ, মিশ্র ক্রিয়াটা উদাহরণ বানান তো দ্রুত। এই যে একটা বলেন তো, এই মারা দিয়ে একটা বানান তো। আমি তো বললাম চোখ মারা, আপনার একটা বলেন তো, চোখ মারা আপনারটা বলেন। এটা দিয়ে বানান না, একটা মিশ্র ক্রিয়ার উদাহরণ বানান, নাহলে পারবেন কেমন পরীক্ষার হলে? এই এখন গোল্লায় যাও, একটা মুখস্থ করবেন, পরীক্ষা হলে দিয়ে দেবে আর একটা, তখন কি করবেন?
হ্যাঁ মাছ মারা, ইসরা যা লিখছে মাছ মারা, গুড, মাছ একটা নাউন, চোখের বলতে মাছ মারা হবে, মাছ মারা। এবার কি ধান কাটা, হ্যাঁ কাটা দিয়ে যদি আমরা একটা বলি যেমন ধান কাটা, গুড, এই ধান এটা নাউন, ধান কাটা, গুড, ধান কাটা। এবার কি মানুষ মারা, গুড, পকেট মারা হবে তো, ভাত খাওয়া, গুড, খাওয়া দিয়ে বললাম ভাত খাওয়া হবে তো, বলেন বলেন, মাছ মারা, ধান কাটা, গুড, দেওয়া, কষ্ট দেওয়া হবে তো, সেকা দেওয়া, কষ্ট দেওয়া হবে না, কাটা দিয়া কি লিখছেন ধান কাটা, সবজি কাটা, বউ মারা, হ্যাঁ মারা দিয়ে, গুড, বউ মারা, জামাই মারা, গুড। তারপর কি করা দিয়া, বনবন করা লিখলাম, পাওয়া, যাওয়া দিয়া বাড়ি যাওয়া, কলেজে যাওয়া, বাজারে যাওয়া, খাওয়া দিয়া ভাত খাওয়া, মাছ খাওয়া, তারপর কি পাওয়া দিয়া বউ পাওয়া, জামাই পাওয়া, কষ্ট পাওয়া। এখন এখানে কি বলছে দেখেন, এখন গোল্লায় যাও, এখন গোল্লায় যাও, এই যে যাওয়া আছে, এই যে গোল্লা এটা হলো নাউন, তার উপরে যাওয়া আছে, সুতরাং এখন গোল্লায় যেটা কোন ক্রিয়ার উদাহরণ, এটা হলো মিশ্র ক্রিয়ার উদাহরণ। ক্লিয়ার? এই তো শালিমারা, বাজারে যাওয়া, পড়াশোনা, পড়াশোনা করে হবে, এই মিয়া পড়াশোনা করা হবে কেন, এটা কি ভার্ব? অবশ্যই বিশেষ্য বিশেষণ হতে হবে, ধনাত্মক শব্দ হবে, তিনটা বিষয় মাথায় রাখতে হবে। মিশ্র ক্রিয়া হতে হলে অবশ্যই নাউন হতে হবে, অ্যাডজেক্টিভ হতে হবে, আর ধনাত্মক শব্দ হতে হবে, এছাড়া হবে না, এছাড়া হবে না, হবে না, হবে না, পড়াশোনা করা এটা হবে না, কখনই হবে না। হ্যাঁ আনন্দ, অ্যাডজেক্টিভ, আনন্দ পাওয়া, এটা হবে। ভেরি গুড। তার মিশ্র ক্রিয়া পারছেন, তার নাম ধাতুর ক্রিয়া, যে আমাকে বেতিও না, আমাকে থাপড়িও না, থাপড় থেকে থাপড়িও না, এগুলো হলো নাম ধাতুর ক্রিয়া। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? প্রশ্ন আগে ভালো করে পড়বেন, তারপর উত্তর দিবেন। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? নেগেটিভ মানে না, বলেন তো কোনটা হবে উত্তর দেখতে, তাড়াতাড়ি কি হচ্ছে 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 দ্রুত 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 লেখো। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? কে কে পারেন দেখি তো, একটু উত্তরটা বলেন তো, কে কে পারেন বলেন, কে কে পারেন, কে কে পারেন? কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, দ্রুত বলেন, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? সুমন শিকদার ঘ ঘ ঘ, পারভেজ আহমেদ জয় ঘ, রুবেল হাসান ঘ, প্রিয়াঙ্কা নন্দী ঘ। যে অরণ্যে আলো নেই, ভালো করে খেয়াল রাখেন, জোছনা ও জননীর গল্প, আর জনক ও জননীর গল্প, জোছনা ও জননীর গল্প, এটা কার? হুমায়ুন আহমেদ, এটা হলো হুমায়ুন আহমেদ। তো হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক, জনক ও জননীর গল্প, মোস্তফা কামাল, এটা হলো বিখ্যাত একটা গল্প, এখানে লেখাই তো আছে গল্প, ঠিক আছে। আর জোছনা জননী, এটাও গল্প লেখা আছে, কিন্তু এটা হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। জনক ও জননীর গল্প, এটা বিখ্যাত একটা গল্প, মোস্তফা কামালের বিখ্যাত গল্প। নেকড়ে অরণ্য, এটা কার? শওকত ওসমানের বিখ্যাত একটা উপন্যাস। যে অরণ্যে আলো নেই, ডক্টর নীলিমা ইব্রাহিম। আপনারা অধিকাংশই দেখতে পাইলাম যে আপনারা লিটারেচারে দুর্বল, বাংলা সাহিত্যে যদি দুর্বল থাকেন তাহলে কিন্তু হারবাল খাওয়াইলেও কাজ হইতো না। বাংলা এবার যারা নিবন্ধন পরীক্ষা দেখেন যে কলেজ পর্যায়ে লিটারেচার থেকে প্রশ্ন আসে, প্রাইমারি পরীক্ষা আসে, যে কোনো চাকরি পরীক্ষা দিতে যান না কেন আপনার লিটারেচার থেকে প্রশ্ন আসে, বিসিএস তো আসবেই। সুতরাং এই ধরনের পাঠ হলে ভাইয়া পড়তে হবে, না পড়লে আপনি পারবেন না। তা দেখেন এই জোছনা ও জননীর গল্প, এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, কার? হুমায়ুন আহমেদের। কিন্তু জনক ও জননীর গল্প, এটা একটা গল্প মোস্তফা কামালের, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস না, উত্তরটা হবে এটা। নেকড়ে অরণ্য, এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। যে অরণ্যে আলো নেই, এটা ডক্টর নীলিমা ইব্রাহিমের একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তাহলে উত্তরটা হবে জনক ও জননীর গল্প, এটা হলো মোস্তফা কামাল। উত্তরটা হবে জনক ও, কে কে পারছেন, কয়জনে পারছেন দেখি, কয়জনে পারছেন? পারছেন একজনও? হ্যাঁ সবাই কয় যে অরণ্যে আলো নেই, এটা কোনো কথা? এটা কোনো কথা? বলেন না, এটা কি কথা? কে পারছেন? কে কে পারলেন একটু বলেন না, যে স্যার আমি পেরেছি। কে কে পারছেন বলেন তো, একটু বলেন কে কে পারছেন? পেরেছি। সেতু সরকার, জি স্যার পেরেছি। রাকিব হাসান খ। কে কে পারছেন? আমি পারছি। প্রিয়াঙ্কা রিঙ্কুমণি, আমি পারছি। সর্বজ্ঞ আমি দিছি। মুনিয়া জনক জনের গল্প, স্যার আমার হয়েছে। গুড।
আমি পেরেছি গড, সবাই বলতেছে আমি পেরেছি গড। দেখেন এগুলো যদি আপনি পড়েন, যে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, এই ভাষা আন্দোলন ভিত্তিক সাথে এমন কোনো চাকরি পরীক্ষা যে না আসে, বিসিএস বলেন যে কোনো চাকরি পরীক্ষা আসে। আপনি দেখেন এবার যারা বিসিএস পরীক্ষা ফেল করলেন, অনেক কষ্ট, ইস রে বিসিএস পরীক্ষায় 115 আমি তো পাইলাম না, আমি মনে হয় একটা বেশি দাগাইতে পারলে মনে হয় আগে টিকে যাইতাম, আমার সাথে যেটা বসছিল ওইটা টিকছে রে, হয়তো 2টা মার্ক 1টা মার্ক 3টা মার্কের জন্য ভাই এবার বিসিএসটা আমার পিছনে পড়ে গেলাম 1 বছর, হয়তো এটাই অনেকের শেষ বিসিএস ছিল। চিন্তা করেন এবার যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছে, ইসরে অনেকে ভাইবা দিতেছে, অনেকের চাকরি হয়ে যাচ্ছে, ইসরে আমাদের চাকরি হলো না। তো এই যে দেখেন মনে একটা কষ্ট, তাই না? এই যে বিভিন্ন চাকরি পরীক্ষা, ইসরে এই জিনিসগুলো যদি আগে পারতাম স্যার তাহলে আমার চাকরি হয়ে যেত। ভাইয়া সবাইকে বলি বেসিক থেকে পড়াশোনা করেন, ভালো শিক্ষকের কাছে পড়েন, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, জীবনে কিছু না কিছু ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকার নাম কি? বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকার নাম, এটা 15তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন ছিল। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? সুন্দরম, লোকায়ত, উত্তরাধিকার, কিছু ধ্বনি, কোনটা হবে বলি তো দেখি, দেখি 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 কি 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 দেখি দেখি কি হবে, দ্রুত 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 কি হবে কি হবে কি হবে দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। গ গ গ উত্তরাধিকার, আমাদের প্রিয়াঙ্কা কুন্ডু বলল উত্তরাধিকার, শাহনাজ সুলতানা বলছে সি, ফাতেমা প্রিন্স জেরিন। আচ্ছা দেখি এবার উত্তরাধিকার, সীমা মন্ডল বলছে উত্তরাধিকার, অমিত দে গ। আচ্ছা দেখি কি হবে কি হবে, উত্তরাধিকার উত্তরাধিকার গ গ গ। একটা খেয়াল রাখেন, এই প্রশ্নটা যখন আসছিল 15 সালে, তখন দেয়া ছিল যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? সেটা উত্তরে দেয় এই উত্তরাধিকার, এই পত্রিকাটা আগে ছিল ত্রৈমাসিক, এখন কিন্তু এটা হলো মাসিক পত্রিকা, মনে থাকে জানো। আর ধান শালিকের দেশ, এটা হলো ত্রৈমাসিক পত্রিকা। তাহলে বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম উত্তরাধিকার, এইটা আগে ছিল কি? এইটা আগে ছিল কিন্তু ত্রৈমাসিক পত্রিকা, এখন এটা হবে মাসিক পত্রিকা। ক্লিয়ার সবাই? পরীক্ষার এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে, এটা কিন্তু অনেকবার আসে। আচ্ছা দেখেন এটা প্রশ্ন, কোনটি শুদ্ধ শব্দ? এই বানানটা এমন কোনো জায়গায় নেই যা না আসে, এই রিলেটেড বানান প্রত্যেকটা চাকরি পরীক্ষা ধরে। আপনি বিসিএস দিতে গেলেও দেখবেন ধরবে, যে কোনো চাকরি পরীক্ষা ধরবে। বলেন না এই উত্তরটা কি হবে, কোনটি শুদ্ধ? দ্রুত বলেন না, দ্রুত দেখি। সাহিত্য যতই পড়ি মনে রাখতে পারি না কেন বেবি? কেন পারো না বলে তো, কেন পারো না, কেন পারো না? দেখি না, সুমাইয়া ইসলাম খ, দেখি দেখি দেখি, লিপি আক্তার খ, প্রিয়াঙ্কা গান্ধী খ, সুমন শিকদার খ, দেখি সুমাইয়া ইসলাম খ, অমিত দে খ, মাওলানা হাকিম খ। আচ্ছা দেখি এবার আপনাদের এবং আমি কিছু এবার একটু শিখাই, এবার আমি কিছু আপনাদেরকে শিখাই। দেখেন এই যে দেখেন এমন কিছু বানান আসে যে বানানগুলো রস্বইকে দীর্ঘ উভয় পড়ে। এই দেখেন নিশিথি নেবা, নস্কে নি, 6 দিকে থি, থস্কে থি, 9 দিকে নি। এগুলো মাথায় রাখবেন যে এই মাঝখানে একটা দীর্ঘইকার থাকে আর একটা রস্বইকার থাকে, এই বানানগুলো। এবার আর একটা দেখেন, যেমন আমরা যদি বলি মরিচিকা, ম, এই মর ওই দীর্ঘিরা, চয় রস্বইকার, কয়াকারিকা, এলো মরিচিকা, বানানগুলো খেয়াল রাখবেন, মরিচিকা। এবার দেখেন কনিনিকা, ক, 9 দিকে নি, 9 রস্বইকার নি, কয়াকারিকা, এই যে কনিনিকা। তা নিশিথিনি, মরিচিকা, কনিনিকা। এরকম দধিছি, দ, 9 দিকে দি, চয় রস্বইকার চি, দধিছি। দেখছেন বানানগুলো? এবার শারীরিক, সা, এই রয় দীর্ঘিকা, রয় রস্বইকার ক, এলো শারীরিক। হ্যাঁ দেখছেন নিশিথিনি, শারীরিক। পিপিলিকা বানানটা দেখেন, পয় রস্বইকার পি, পয় দিকের পি, লস্কের লি, কয়কারকা। এই দেখছেন এই বানগুলো কিন্তু অনেকবার বিশেষ পরীক্ষা আসছে। এবার দেখেন বিভীষিকা, বয়স্কের বি, বৈদিকের বি, শয়রসিকা সি, কয়কারকা। দেখছেন এই যে। তা উত্তরটা কি হবে? যারা উত্তরটা এই খ বলেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ক্লিয়ার? আচ্ছা ক্লাস কেমন লাগলো বলেন তো, ক্লাস কেমন লাগে? দ্রুত বলেন ক্লাস কেমন লাগে, এটা একটু বলেন আমাকে, ক্লাস কেমন লাগে? কথা কন না কেন? আচ্ছা পেরেছেন 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 পেরেছেন, কথা কন না কেন? ক্লাসটা কেমন লাগলো? আমাদের ক্লাসটা কেমন লাগলো বলেন? জব মেডিসিনের ক্লাস কেমন লাগে একটু বলেন, কেমন লাগে? অমিত দে লেগছে সেরা, গুড। রাইসা ইসলাম, মুক্তার স্যার ভালো। তানিয়া লেগছে অসাধারণ ক্লাস। সীমা মন্ডল লেগছে অসাধারণ ক্লাস। স্বপ্নীল দাস এক্সিলেন্ট স্যার, অসাধারণ স্যার, আলহামদুলিল্লাহ অসাধারণ।
এই যে দেখেন আমরা যে পড়াই অসাধারণ, কিছু কিছু ভাইরাস থাকে তারা আবার দেখি দুই একটা উল্টাপাল্টা কমেন্ট করে। আমরা বয়স বাড়ানো 35 বছর বললাম আমরা তার পক্ষে, তাও আবার দুই একজন উল্টাপাল্টা লেখে যে এত বছর বয়স হয়ে করবেটা কি, ব্যবসা করতে পারে। আরে ভাইয়া সবাই তো পারে, অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, এত দূর ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো, তারপর একটা যদি চাকরি, সরকারি চাকরি না পায়, গ্রামে তো মান সম্মান থাকে না, এর জন্য অনেকের বয়স হয়তো শেষ হয়ে যায়। বয়স আমাদের স্টুডেন্টরা তো চাকরি চায় না, তারা কি চাইছে, তারা কিন্তু চাইছিল জাস্ট বয়স বাড়ানোর জন্য, তারা চাইছে জাস্ট বয়সটা শুধু বাড়ে, কিন্তু এখানে তো চাকরি চায় না, জাস্ট আবেদনের যোগ্যতা চাইছে। এখন এখানে যদি আবেদনের যোগ্যতাটাই চাইছে, আর তো কিছু চায় না, সেটা দিলে তো কোনো সমস্যা না, তাই না? যে আলহামদুলিল্লাহ স্যার এই বানান কোন নিয়ম আছে কি, স্যার এই বানানগুলোর কোনো নিয়ম আছে কি? হ্যাঁ, বানান রীতির ক্লাস আছে না, আমাদের বানান রীতির বেসিক ক্লাসে তো আমরা সবই শিখাই। অনেকবার আমার মনে গড সেটা আগুন অগ্নিঝরে, আবার কেমন কথা, নেট সমস্যা নাকি? নেট সমস্যা একটু থাকতেই পারে। দেখেন এই বানানগুলোর নিয়ম আছে, বানানের ক্লাস তো অসাধারণ। আমি আপনাদেরকে দেখেন এই জব মেডিসিনের পেজে আপনারা থাকেন, এই দেখেন আপনাদের ফ্রিতে যে কতগুলো বানান শিখায়। আজকে দেখেন নেট দেখে এখন হয়তো অনেকে একটা নাটক দেখতেন, অনেকে মানে একটা গান দেখতেন, কিন্তু আপনাদেরকে যে আমি যে জিনিসটা যে দেখাইলাম এর ভিতরে কয়েকটা বানান শিখাই দিলাম, একটা পদ প্রকরণের ক্রিয়াপদটা বিস্তারিত শিখাই দিলাম। তো এইগুলো যদি আপনি যদি বেসিক থেকে চিন্তা করতেন, যে আপনি যদি বেসিক থেকে আগে থেকেই জানেন, তাহলে আপনার কিন্তু চাকরিটা হয়ে যাবে। যারা অনার্স ফার্স্ট ইয়ার আছেন, সেকেন্ড ইয়ার আছে, থার্ড ইয়ার আছে, তারা যদি এখন থেকে বিসিএস এর বেসিক কোর্সটা যদি করেন আমাদের সাথে, আপনি বেসিক কোর্সটা যদি করেন, আপনি কিন্তু দেখবেন মাশাআল্লাহ ভালো করবেন। আমাদের অফলাইনে বাংলাদেশে যতগুলো শাখা আছে, 14টা শাখা আছে। আমাদের আগামী মাসে উদ্বোধন হবে আমাদের টাঙ্গাইল শাখা। যারা টাঙ্গাইলের মানুষ আছেন রেডি থাকেন, টাঙ্গাইল শাখাটা আমাদের উদ্বোধন হবে। তো এই যে দেখেন আমাদের শাখাগুলো কোথায় আছে আমি একটু বলি আপনাদের। আমাদের পটুয়াখালী পৌরসভার মোড় আমাদের একটা শাখা আছে চরম। আমাদের বরিশাল বিএম কলেজের মসজিদ গেটের পাশে আলী মার্কেট 3য় তলা আমাদের জব মেডিসিন অফলাইন শাখা আছে। এরপর দেখেন আমাদের এদিকে আছে কক্সবাজার, আমাদের একটা শাখা আছে বিজিবি ক্যাম্পের মোড় কক্সবাজার। এবং আমাদের দেখেন দিনাজপুর ফকিরপাড়া একটা শাখা আছে। আমাদের রংপুর কারমাইকেল কলেজের সামনে আমাদের একটা শাখা, এবং বগুড়া আজিজুল্লাহ কলেজের পাশে কামারগাড়ি আমাদের একটা শাখা। এরপর দেখেন এদিকে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে একটা শাখা আছে আমাদের, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের একটা শাখা আছে। এরপর দেখেন এদিকে আমাদের কোথায়, আমাদের খুলনা টুটপাড়া আমাদের একটা শাখা আছে শহরে, এবং খুলনা দেখবেন আমাদের দৌলতপুর আমাদের বিএল কলেজের সামনে একটা শাখা আছে। এরপর আমাদের এদিকে গোপালগঞ্জ আমাদের পৌরসভা, গোপালগঞ্জ আমাদের পোস্ট অফিস মোড়ে একটা শাখা আছে। আমাদের শনির একটা যাত্রাবাড়ি একটা শাখা আছে। আমাদের মিরপুর 10 সামাদ মেশন 3য় তলা এবং 7ম তলা আমাদের শাখা আছে। এবং নেক্সট শাখা উদ্বোধন হবে আমাদের, আপকামিং শাখাগুলো আসতেছে যশোর, এবং আপকামিং শাখাগুলো আমাদের হচ্ছে কোথায়, আমাদের টাঙ্গাইল শাখা। ইনশাল্লাহ আগামী মাসে আমরা উদ্বোধন করতে পারবো। ক্লিয়ার 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 লিখছেন। একটা জিনিস কি, আপনি যদি ভালো জায়গায় পড়াশোনা করেন, আপনি অনেকে কিন্তু জব মেডিসিনে এসে বলেন, ইস রে এই স্যারদের যদি আগে পাইতাম, সাইদুল স্যারকে যদি আগে পাইতাম, তাহলে ইংরেজিতে হয়তো আমি আর এত দুর্বল থাকতাম না। আমি যদি মমিনুল স্যারকে আগে পাইতাম, তহিদ স্যারকে আগে পাইতাম, ঠিক আছে না? আজকে দেখেন সবুজ স্যার জিকে ক্লাস দিল, ইস স্যার যদি আগে ক্লাস পাইতাম, সবুজ স্যার, এই যে আমাদের ইকরাম স্যার ক্লাস নেয়, আমাদের তারপর সোহেল স্যার আমাদের জিকে ক্লাস নেয়, দেখছেন অসাধারণ ক্লাস নেয় আমাদের জিকে স্যাররা, ঠিক আছে? আমাদের সকল শাখা মোস্তফা যে গোলাম মোস্তফা স্যার আমাদের ইংরেজি ক্লাস দেন, এই যে কত চমৎকার ইংলিশ ক্লাস নেয় আমাদের। তো এই যে স্যাররা যে ক্লাসগুলো আপনাদের নেন, আমরা তো পড়াশোনা করে উঠাই। আমাদের জব মেডিসিন টিমের যত শিক্ষক সম্মানিত আছেন, সমস্ত শিক্ষকরাই কিন্তু কি, এরা কিন্তু সবাই স্টাডি করে। অনেকে 50% আছে আমাদের ভিতরে ক্যাডার অফিসারও আছেন, তারা জবও করেন। তারপরে যে শাহিন স্যার জিকে, তিনি একজন ক্যাডার। ইমন স্যার ইংরেজি ক্লাসে, তিনিও একজন ক্যাডার অফিসার। তহিদ স্যার, তিনি একজন তথ্য ক্যাডার, ঠিক আছে? তো এই যে দেখেন স্যাররা যে ক্লাসগুলো নেন কত কষ্ট করে আপনাদেরকে। তো এই যে আপনারা যদি একটা চাকরি না পান, তাহলে তো হবে না ভাইয়া, ঠিক আছে? লেগে থাকে একটা চাকরি আপনারা পাবেনই। ক্লিয়ার? লেগে থাকতে হবে ভাই, লেগে থাকলে চাকরি একটা পাবেন, কোনো মিস নাই। এখন দেখেন আপনারা যদি মনে করেন যে এই যে চাকরি কিভাবে, দেখেন আমাদের এই যে দেখেন সবার জন্যই এই যে 47তম বিসিএস, এইটা বলেন, এই 47 বলা যায় অথবা কি 48, এই যে 47-48 আমরা যাই বলি না এখন, এই বিসিএসটা যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ার আছেন, থার্ড ইয়ার আছেন, ফোর্থ ইয়ার আছেন, তাদের জন্য বলি ভাই আপনি এই বিসিএস এর দিকে নজর দেন। কারণ কি জানেন, বিসিএস এর দিকে নজর দিলে কি হবে, আপনি বিসিএস পরীক্ষায় সাফল্য লাভ করবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি ছোট চাকরির দিকে নজর দেন, আপনার কখনো বিসিএস হবে না। কিন্তু আপনি বড় চাকরিটার দিকে নজর দেন, দেখবেন ছোটটা এমনিতেই চলে আসবে। এই জন্য সবাইকে বলি যে 47তম বিসিএস
এই কোর্সটার দিকে সবাই একটু নজর দেন, ওকে, নজর দেন। তা এই শাস্ত্রুল ইসলাম বিসিএস প্রিলি, এই যে বিসিএস প্রিলি, এই কোর্সটা নজর দেন। এই কোর্সটার কোর্স ফি কিন্তু আমরা কত টাকা দিচ্ছি? এই কোর্সটা কোর্স ফি কিন্তু 4000 টাকা, 4000 টাকা। এই কোর্সটা কোর্স ফি কিন্তু আমাদের অনলাইন কোর্স ফি কিন্তু 4000 টাকা। দেখেন এইটা আমাদের আমরা কিন্তু এই যে অফার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমরা কত দিলাম? 3500 টাকা সবার জন্য করে দিলাম। আর আমাদের কোনো কোর্সে যদি আপনারা ভর্তি থাকেন, কোনো না কোনো কোর্সে, তাদের জন্য এটা আজকে আমরা 3000 টাকা করে দিলাম। কত টাকা? 3000 টাকা। তো এই যে দেখেন 500 টাকা আপনি কম পাইলেন, 35টা। এর ভিতরে আপনি আপকামিং আপডেট, একদম বাজারে সেরা আপডেট লেকচার শিট 144টা, এটা আমরা কুরিয়ারে আপনাদেরকে পৌঁছে দেবো। ভাইয়া এটা কিন্তু বেশি একটা টাকা কিন্তু আমরা নিচ্ছি না, খুবই কম টাকায় নিচ্ছি। তা আমি বলবো যাদের বয়স আছে, হাতে সময় আছে, মেধা আছে, জব মেডিসিনের সাথে 1 বছর লেগে থাকেন, এই কোর্সের মেয়াদ হলো 1 বছর। কোর্সের মেয়াদ 1 বছর। 1 বছর লেগে থাকেন, ইনশাল্লাহ কিছু একটা হবে ভাই। লেগে থাকেন, দেখবেন আপনি বিসিএস এ গোল দিতে পারবেন মাঠে। আর আপনি একজন বিসিএস ক্যাডার হলে যে সমাজে যে এখন কত দাম, আপনি প্রতি পদে পদে, আপনি বাংলাদেশে যেখানে যান, আপনি গাড়িতে উঠে যদি পরিচয় দেন আমি একজন বিসিএস ক্যাডার, আপনার গাড়ি ভাড়াও কম রাখবে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যান, আপনার পরিচয় দিবেন, কাজে লাগবে। আপনি বিয়ের ক্ষেত্রে চরম কাজে দিবে। যদি আপনি মেয়ে হন, বিয়ের ক্ষেত্রে তো কথাই নেই, ব্র্যান্ডের অর্থাৎ জায়েদ খানের মতো নায়করা বিয়ে করতে পারবেন। আর যদি মনে করেন ছেলে হন, নায়িকা পরিমণির বিয়ে করতে চাইলেও পাইবেন, কোনো সমস্যা নেই। এটার নাম হলো আমাদের বিসিএস। তো যারা একদম শূন্য থেকে শুরু করতে চান, তাদেরকে আমি পরামর্শ দিই যে ভাই আপনি যাদের কাছে এইজ আছে, তারা এই কোর্সটা করেন। এই কোর্সটা করলে আপনার প্রাইমারি কোর্স করা লাগে না, নিবন্ধনের কোর্স করা লাগে না, 10 থেকে 20তম গ্রেডের কোনো কোর্স করা লাগে না। এই একটা কোর্স মহা ঔষধ, সেটা হলো বিসিএস। একটা কোর্স মহা ঔষধ। বিষয় ক্লিয়ার? স্যার আমি 10টা 20 2 ব্যাচে কি ক্লাসে? আমি তো ক্লাস পাই না। রিঙ্কুমণি আজকেও জিকে ক্লাস হলো, সপ্তাহে 5 দিন ক্লাস। যদি কেউ কোনো কারণে ক্লাস না পান, দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা, মানে আমাদের হটলাইন নাম্বার একটা কল দিবেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে একটা কল দিবেন, হ্যাঁ, পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হয়েছে, হ্যাঁ, যাদের মনে করেন যে একদম মানে কি দরকার, এখন কিন্তু সামনে মানে মোটামুটি অনেকগুলো সার্কেল, যারা সিভিল সার্জন কার্যালয় পরীক্ষাগুলো হয় এবং যারা খাদ্যতে দিবেন, ভূমি মন্ত্রণালয়, ছোট ছোট কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, এই যত চাকরি আছে, পিএসসি নন কাডার চাকরিগুলো আছে, আপনি এনএসআই পরীক্ষা দিবেন, আপনি সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন, এই যে চাকরিগুলো আছে, তারা কি করবেন? তাদের জন্য একটা বেসিক কোর্স আছে, সেটা বললাম 10 থেকে 20তম। 10 থেকে 20তম, এই 10 থেকে 20তম গ্রেড, এই কোর্সটা আমরা বলি। এই কোর্সটা কিন্তু নতুন ব্যাচ শুরু হবে 15ই মে। 15ই মে। টাইম কখন? 15ই মে। টাইম হলো সকাল 9টা, সকাল 9টা। আরটা কখন? আরটা হলো সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টা। যারা চাকরিজীবী আছেন তারা সন্ধ্যা 7টার ব্যাচে করবেন অথবা 9টার করবেন। আর যারা অন্য টাইমে ব্যস্ত থাকেন তারা সকাল 9টার ব্যাচে ক্লাস করবেন। সপ্তাহে 5 দিন ক্লাস। কেউ যদি কোনো কারণে ক্লাস মিস করেন, পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। আর এগুলোর সাথে 4টা হাইলাইটস আমাদের প্রেসে আজকে সেলাই হইতেছে। ইনশাল্লাহ আমরা আশা করতেছি আগামীকাল অথবা পরশুদিন আমাদের হাতে এসে 4টা বই, আমাদের সাজেশন চলে আসবে ইনশাল্লাহ 500 পৃষ্ঠার। আপনাদের সবাইকে 500 না, 500 বেশি পৃষ্ঠা, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কি করতে পারবো? 520 পৃষ্ঠার যে হাইলাইটস 4টা বই, এটা আমরা আপনাদের কুরিয়ার করে পাঠাতে পারবো ইনশাল্লাহ আগামীকাল বা পরশু। আগামীকাল না, আগামী পরশুদিন হয়তো আমাদের হাতে এসে পৌঁছে যাবে, সবাইকে আমরা দিতে পারবো। নতুন একদম আপডেট এই সপ্তাহের চাকরি পরীক্ষার প্রশ্ন কিন্তু অ্যাড করে দেওয়া আছে। অর্থাৎ এই শুক্রবার যে পরীক্ষা হলো, যে চাকরি পরীক্ষা, এই প্রশ্ন কিন্তু অ্যাড করে দিয়েছি আমরা, সকল পরীক্ষার প্রশ্ন। তো এটা চমৎকার 4টা বই। এই 4টা বই আপনার মনে হয় যে 1500 টাকা দিয়ে 1200 টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন না, এত সুন্দর বই এই 4টা বই। তা 10 থেকে 20তম গ্রেডের এই যেটা, এর সাথে কিন্তু পড়াশোনা করার জন্য বাজারে কোনো ধরনের কোনো গাইড বই কিনতে হবে না, সবকিছুই আমরা আপনাদেরকে কুরিয়ার যোগে পাঠিয়ে দিব। ঠিক আছে? এই কোর্সটা কিন্তু আমাদের কোর্স ফি কিন্তু আমরা রেখেছিলাম 2200 টাকা ভাইয়া। সেখান থেকে এই যে 300 কেও আমাদের ফলার উপলক্ষে এই 2200 টাকার যে কোর্সটা আছে, 2200 টাকার কোর্সটা আমরা সবার জন্য রেখেছি 1800 টাকা। কত টাকা ভাইয়া? 1800 টাকা। এটা কিন্তু আমরা আবার বাড়িয়ে দিব, এই 1800 টাকা এই টাকাটা ভর্তি হবে। আর যারা আমাদের কোনো মানে পুরাতন স্টুডেন্ট, তারা এই টাকাটা দিবেন 1650 টাকা। কত টাকা দিবেন? 1650 টাকা। শুনুন ভাইয়া, 22, 18, 19, 20, 21, 22, আপনি 400 টাকা কমে ভর্তি হতে পারলেন এই কোর্সটায়। 400 টাকা ভাই, এটা তেমন একটা টাকা না। যে 4টা বইয়ের দাম আছে, 4টা বই তো অনেক, এবং এটা 100% কমন পাবে। এইবার যে লেকচার শিট আমরা তৈরি করেছি, যে কোনো চাকরি পরীক্ষা, অফিস 10 থেকে 20তম যে কোনো চাকরি পরীক্ষা, এখান থেকে 100% কমন পাবেন, নিশ্চিত থাকেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার সবাই?
আর এই জন্য যে আপনারা যে টাকাগুলো পাঠাবেন আমাদের হটলাইন নাম্বারগুলো যে আছে ওই হটলাইন নাম্বারে আমাদের টাকাগুলো আপনারা পাঠিয়ে দিবেন। তারপর আমি হটলাইন নাম্বার অনেকে হয়তো ওই যে 01939 আমি একটা হটলাইন নাম্বার বলছি 01939 দেখেন 9646 অথবা আমার নাম্বারে যদি টাকা পাঠান সমস্যা নেই 01755072190। ওকে, এই যে দেখেন এটা আমার নাম্বার, আপনি এই নম্বরগুলোতে কল করে আপনি ভর্তি নিশ্চিত করবেন। আর সপ্তাহে 5 দিন ক্লাস, মনে রাখবেন সপ্তাহে 5 দিন ক্লাস 5 দিন ক্লাস 5 দিন। আর এই কোর্সের মেয়াদ আমরা 3 মাস থেকে 4 মাসের ভিতরে শেষ করে দেব। তা 3 থেকে 4 মাস এই কোর্সের মেয়াদ। যদি কারো 1 মাস পর বা 10 দিন 20 দিন পরে কারো যদি পরীক্ষা থাকে তাদেরকে আমরা 2টা গ্রুপে অ্যাড করে দেবো। একটা ফ্রি গ্রুপ অর্থাৎ যেখানে শুধু আপনি রেকর্ডেড ক্লাস পাবেন, তাদের তো রেকর্ডেড ক্লাস ওই গ্রুপে অ্যাড করে দেবেন। আমাদের 503 নম্বরে আপনারা নক করবেন, তাহলে আপনাকে আরও একটা গ্রুপে অ্যাড করে দেবো। ওটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। সবাই ক্লিয়ার? একটু কথা বলেন না কেন? কারো কোনো প্রশ্ন আছে দ্রুত বলেন। ক্লিয়ার সবাই? স্যার অফলাইনে কত টাকা ভর্তি লাগবে? শোনেন, অফলাইনে যদি এই টাকাটা আমাদের 4000 টাকায় ভর্তি হতে পারবেন। আমাদের মিরপুর যদি অফলাইনে এই টাকা ভর্তি হন আপনি 4000 টাকায় অফলাইনে ভর্তি হতে পারবেন। ওকে, এর ডাবল। স্যার আমি সন্ধ্যা 7টায় আসি, আমি সকালে 9টায় অ্যাড হতে পারবো? হ্যাঁ আপনি পারবেন, আপনি ট্রান্সফার হতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার প্রাইমারি কোনো ব্যাচ কি ভর্তি নিচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এখন এটা তো বললাম প্রাইমারি আমাদের যে নতুন যে ব্যাচ এটা হলো প্রাইমারি অ্যাডভান্স ব্যাচ। এই অ্যাডভান্স ব্যাচের কোর্স ফি হলো আমাদের 2200 টাকা। আজকে সকল এই যে 300 উপলক্ষে আমার ওইটার কোর্স ফি আমরা রেখে দিলাম 2000 টাকা, এবং প্রাইমারি অ্যাডভান্স কোর্সও 2000 টাকা করতে পারবেন, এবং 19তম নিবন্ধন কোর্সও আপনারা 2000 টাকা করতে পারবেন। এবং প্রত্যেকটার সাথে আপডেট একদম তথ্যসম্মত হাইলাইটস আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেবো। ক্লিয়ার? হ্যাঁ, নিবন্ধন লিখিত ব্যাচে ভর্তি আছে ভাই। আপনি কোন সাবজেক্টটা আমাদের ফোন কলে জানবেন, জানে আপনারা নিয়ে দেবেন। দেখি আর কি স্যার প্রাইমারি স্যার আমার বয়স আছে 1.5 বছর, আমার জন্য কোন কোর্সটা ভালো হবে? সুরাইয়া স্বর্ণা, আপনি এই 10 থেকে 20 করে এটা করেন, আপনি এই কোর্সটা করেন, আপনার জন্য এটাই ভালো হবে। এটা করলে আপনার নিবন্ধন 100% কাভার দিয়ে দেয়। এটা করলে 19তম নিবন্ধন 100% কাভার দিবে। আর এই কোর্সটা করলে আপনার প্রিলি লিখিত উভয় হয়, তো আপনি এটা প্রাইমারি চাকরি পরীক্ষা অ্যাডভান্স প্রাইমারি 90% কাভার দিবে, 90% কাভার দিবে। দেখি আর কোনো প্রশ্ন আছে? দ্রুত বলেন। আর কোনো প্রশ্ন আছে? প্রাণী সম্পদ অফিস সহকারী আমি আবেদন করছি ভাইয়া, আপনার জন্য 10 থেকে 20তম গ্রেড। কে কোন চাকরিতে অ্যাপ্লাই করেছেন আমাকে একটু কমেন্ট করে জানান, তাদেরকে আমি পরামর্শ দিতে পারবো যে আপনি কোন কোর্সে ভর্তি হবেন, বিসিএস নাকি অন্য কিছু। আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরে অ্যাপ্লাই করেন, আপনার জন্য 10 থেকে 20তম গ্রেড, আপনার জন্য 10 থেকে 20তম গ্রেড। আর কে? হ্যাঁ, নিবন্ধন লিখিত ব্যাচ আছে। আপনার সাবজেক্ট কোনটা আপনি বলবেন? ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্টের আছে আমাদের। ম্যানেজমেন্ট আপনি 1500 টাকা লাগবে। আমাদের যে কোনো সাবজেক্ট সম্পর্কে যদি লিখিত ব্যাচে ভর্তি হতে চান অনলি 1500 টাকা। আর কোনো প্রশ্ন আছে কারো? ভাইয়া বলেন, দ্রুত প্রশ্ন আছে কারো? স্যার 10 থেকে 20তম গ্রেড সন্ধ্যা 7টার ব্যাচে কয়টি ক্লাস হয়েছে? সন্ধ্যা 7টার ব্যাচে ক্লাস একটু বেশি হয়েছে, 12 থেকে 15টা ক্লাস হয়েছে সন্ধ্যা 7টায়। আর 15 তারিখটা একদম সকাল 9টায় একদম নতুন ব্যাচ। আপনি ওই যে সন্ধ্যা 7টায় 12 থেকে 15টা ক্লাস হয়েছে ওটা আপনি রেকর্ডেড ক্লাস পাবেন, রেকর্ড দেখে নেবেন। বাকিগুলো প্রতিদিন হয়। ক্লাস হলো সপ্তাহে 5 দিন, 5 দিন এক্সাম 5 দিন ক্লাস। স্যার আপডেট হাইলাইটসের দাম কত? আপডেট হাইলাইটস আমরা তো বিক্রি করি না, আমরা তো ফ্রি দিই, এটা তো বিক্রি করি না, আমরা তো ফ্রি দিয়ে দিই। ওকে, তবে এবার বাইরের স্টুডেন্টরা যদি নিতে চায়, কেউ যদি নিতে চায় দেখি আমরা বিবেচনা করব, সেক্ষেত্রে 1000 টাকা তাকে পে করতে হবে, তা আমরা পাঠিয়ে দেবো, সেটা আমরা বিবেচনা করব। স্যার কোন ব্যাচে ভর্তি হলে বই ফ্রি পাবো? আমাদের এইটায় বিসিএসে ভর্তি হলে বই ফ্রি পাবেন, 10 থেকে 20তম গ্রেডে বই ফ্রি পাবেন, এবং প্রাইমারি অ্যাডভান্স কোর্সে ভর্তি হলে বই ফ্রি পাবেন, এবং নিবন্ধন 19তম নিবন্ধন প্রিলি কোর্সে ভর্তি হলেও আপনি বই ফ্রি পাবেন। স্যার অনেকগুলো জবের জন্য অ্যাপ্লিকেশন করেছি, আমাদের শাহানা সুলতানা আপু, আপনি 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হবেন। ওকে, আপনি 1800 টাকা এই নাম্বার পাঠায় আপনি ভর্তি হবেন। ওকে স্যার, আমি শুধু আপনার বাংলা ক্লাস করতে চাই, করতে থাকো। আর কোনো কোর্স? দেখে আর কোনো প্রশ্ন আছে? দ্রুত বলেন, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।